আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। প্রত্যেক সপ্তাহের মতোই আজকে আবার আপনাদেরকে বিরক্ত করতে চলে আসছি। তবে আজকে আপনাদের জন্য খুবই বড় একটা গিফট নিয়ে আসছি, মানে খুবই ফেমাস একজন টিচারকে নিয়ে আসছি। তিনি হচ্ছেন আমাদের আশিক ইসলাম ভাই। তো আমরা শুরুতে আগে ভাইয়ের পরিচয়টা নেব। ভাই, আপনার পরিচয়, বাসা, স্কুল, কলেজ এগুলো একটু আমাদেরকে বলেন। আচ্ছা, শুরুতেই আসসালামু আলাইকুম যারা দেখছে সবাইকে। আমার পরিচয় হচ্ছে, আমার ফুল নেম তো আশিকুল ইসলাম। আমার আশিকুল ইসলাম? হ্যাঁ, মোহাম্মদ আশিকুল ইসলাম। আমার পড়াশোনা, আমার এসএসসি দুইটা যশোর বোর্ডে। আমি যশোর বোর্ড থেকে এসএসসি পাস করছি 2007 সালে। হ্যাঁ, যশোর বোর্ড। 2007 সালে। আমার স্কুলের নাম হচ্ছে কাঞ্চননগর মডেল হাই স্কুল। আর আমার এইচএসসি হচ্ছে শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ওইটাও যশোর বোর্ডে, ঝিনাইদহ জেলাতে। ওইটা ঝিনাইদহ ক্যাডেট কলেজের অন্তর্ভুক্ত একটা কলেজ। ওখান থেকে আমার ইন্টার পাস করা 2009 সালে। আর তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, এখন রাজশাহী। আর রাজশাহীতে আগে নানু বাড়ি ছিল, যে কারণে আমরা আগে থেকে রাজশাহীর লোক ছিলাম। দাদাবাড়ি যশোরের দিকে? দাদাবাড়ি যশোর শুল্কুপা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক, আজকে আমরা ভাইয়ের সাথে অনেক কথা বলবো, অনেক আড্ডা দেবো। তো একটু আমাদেরকে জাস্ট শিওর করবেন যে সাউন্ড ঠিক আছে কিনা, আমাদেরকে দেখা যাচ্ছে কিনা, আর বিশেষ করে আমাকে সুন্দর লাগছে কিনা, এটা একটু জানাবেন। সুন্দর মানুষ সবসময় সুন্দর। আপনি বললে আমরা এটা মানতেছি না। আর একটু আমরা, আর যেহেতু আজকে আমরা ইংলিশ নিয়ে কথা বলবো, তো যাদের ইংলিশে দুর্বলতা আছে আপনার পরিচিতদের মধ্যে, আপনার ছোট ভাই বোন, তো তাদের মাঝে আমাদের এই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ এই ভিডিও শেষ হইতে হইতে সে এমন কিছু টেকনিক শিখবে যাতে সে ইংলিশে অনেক স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি তোমরা যারা এবার ডিপার্টমেন্ট চেঞ্জ করে সায়েন্স থেকে তোমরা কমার্স বা মানে যেটাকে আমরা ডিপার্টমেন্ট চেঞ্জ বলি, সেখানে পরীক্ষা দিতে চাচ্ছ, তো তারা আজকে অনেক উপকৃত হবা। তো এরকম কেউ পরিচিত থাকলে তাদের মাঝে লাইভটা অবশ্যই শেয়ার করে দিতে হবে। আচ্ছা, ওকে। ফিরোজ মাহমুদ শিহাব আমাদের খুবই দুষ্টু একটা স্টুডেন্ট, কিন্তু ভালো ছেলে। ভাই সব ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা লাইভটা একটু শেয়ার করে দিই সবাই। আচ্ছা, আমি এটা একটা শেয়ার দিয়ে দিই। আচ্ছা, যাক, সাউন্ড যেহেতু ক্লিয়ার, আপনাদের পরিচিতদের মধ্যে একটু লাইভটা শেয়ার করে দিবেন। আব্দুল আজিজ বিন ওহি ওয়াল্লাহ। আব্দুল্লাহ আল গালিব বদ্রা কেমন আছেন? আব্দুল্লাহ আল গালিব আমাদের একজন ফেমাস কেমিস্ট্রি টিচার, রাজশাহীর প্লাস অনলাইনের ফিউচার স্টার। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? মাহমুদ মোস্তফাল মারুফ, আপনার চাইতে আশিক ভাইকে দেখতে সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইজান। আমাদের কমন স্টুডেন্ট শাহাদাত সিয়াম ভাই আপনাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। এবং সুদূর বগুড়া থেকে আমাদের মুন্না ভাই। মুন্না ভাই, আরে মুন্না ভাই, বহুদিন পর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা খুবই মিস করি রাজশাহীতে। তো আশিক ভাইয়ের সাথে আজ কথার শুরুতে একটা প্রশ্ন করি। আশিক ভাই, আপনার তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্সের। তো আপনি ধরেন অ্যাকাউন্টিং, ফিনান্স এইসব সাবজেক্টের টিচার হইতে পারতেন। ইংলিশের প্রতি আপনার আগ্রহটা আসলে কোথা থেকে? আচ্ছা, ইংলিশের প্রতি আগ্রহ এটা আসলে বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমে যেটা হয়ে গেছে, সেটা আমি যেহেতু আমার এইচএসসি কমার্সের সেই তরফ থেকে আমি যখন ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষা তো কমার্স ইউনিটেই দিতে হয়েছে, এবং লাকিলি যেহেতু কমার্স ইউনিটে চান্স পেয়ে গেছি, তাই আমি ইংলিশ ইউনিটে বা ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাওয়ার পরেও আমার পরিবার থেকে এইটাকে সাপোর্ট করেনি। তাদের কথা, যেহেতু তুমি কমার্স পড়েছো, সো তোমাকে বিবিএর দিকে আগায় যাওয়াটা। পরে ওই বাস ড্রাইভার অলমোস্ট কাছাকাছি এসে ওই এসপি সাহেব এসে সাইড দেন না, হ্যান ত্যান কি একটা অবস্থা। তখন আমাদের বাস ড্রাইভার কি বলছে একবার ভাবেন। বাস ড্রাইভার বলছে, ভাই, ওই ড্রাইভারকে বলছে, আপনার গাড়িতে কয়জন এসপি আছে? কয় একজন। কয় আমার গাড়িতে 50টা। একবার ভাবেন, একটা বাস ড্রাইভারের যদি ইউনিভার্সিটি নিয়ে কলিজা এত বড় হয়, তাহলে ওর ভিতরে যারা আছে ওদের কলিজা কত বড় থাকে। সো ভার্সিটি বেসিক্যালি আপনাকে কিছু দিক আর না দিক আপনাকে কলিজা বড় করে হাঁটার সুযোগ দিবে, এবং নিজের যে পরিচয়টা
এইটা দেওয়ার একটা বড় জায়গা করে দিবে। এটা আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো জায়গা পারে। ভার্সিটির এই জায়গাটা সবচেয়ে প্লাস পয়েন্ট। আর বাকি জব সেক্টর ওটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, আপনার ভার্সিটি বা সাবজেক্ট এইসব না, আপনি নিজে কি সেটার উপর ডিপেন্ড করে আপনি আসলে কত বড় হবেন, সেটা আপনি যে কোনো জায়গা থেকে হইতে পারেন। ভার্সিটির ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখেছি যে সাধারণত যারা মানে গরিব পরিবার থেকে উঠে আসে, এদের কিন্তু মানে উঠে আসার অনেক বড় একটা রিজন হচ্ছে ভার্সিটি, পাবলিক ভার্সিটি। আমরা বড় বড় পাবলিকের নাম শুনি, জি জি, এই ভার্সিটিতে চান্স পাওয়ার পরেই কিন্তু তারা বড়টা হয়। এক্স্যাক্টলি, এটা হলো তাদের মূল প্ল্যাটফর্মটা। কেন পাবলিক ইউনিভার্সিটি তো ওই সুযোগটা আসলে দেয়ই। পাবলিক ইউনিভার্সিটির অন্যতম আরো একটা প্লাস পয়েন্ট তো এইটা যে আপনি ওখানে যেমন কোটিপতির সন্তান পাবেন, আপনি ভিক্ষুকের সন্তানও পাবেন, এবং সারা দেশের স্টুডেন্ট পাবেন, এবং পাস করে বের হওয়ার পর সবাই সারা দেশে ছড়ায় যায়। আপনার একটা নেটওয়ার্ক তৈরি হয়, আপনার একটা যে কমিউনিকেশনটা তৈরি হয়। আপনি একমাত্র পাবলিক ইউনিভার্সিটি আছে যেখানে পড়ে আপনি চট্টগ্রামের ভাষাও চাইলে আপনার বন্ধুর কাছ থেকে শিখতে পারেন, যেটা অন্য কোথাও পারবেন না। আবার আপনি ওই বড় লোকের বাড়িতে যখন দাওয়াত খেতে যাবেন, কাঁটা চামচ দিয়ে খাবেন, এই অভিজ্ঞতা হবে। আবার যখন ফকিরের বাড়িতে যাচ্ছেন তখন আপনি ওই পার্টিতে বসে খাচ্ছেন, এই অভিজ্ঞতা হবে। হ্যাঁ, এটা হয়তো আমরাই তো করতাম। জি জি, এই অভিজ্ঞতাগুলো আসলে পাবলিক ইউনিভার্সিটি দেয়। আমি তো ওই যে আমার স্টুডেন্টদের মজা করে পাবলিক ইউনিভার্সিটিকে নিয়ে একটা কথা বলি। আমি জানি না হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি অনেকে শুনে রাগ করবে, বাট আমি ইনসেপ্টার এইচআরে ছিলাম 6 মাস, ইনসেপ্টার এইচআরে জব করছি আমি। ওই সময় আমি দেখছি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোকে, ওরা যখন সিবি নেয়, যেহেতু আমি এইচআরে ছিলাম সো সরাসরি দেখছি আর কি, যখন ওরা সিবি কালেক্ট করে তখন পাবলিক ইউনিভার্সিটির সিবিগুলোকে এক সাইডে রাখে, প্রাইভেটের সিবিগুলোকে আলাদা রাখে। তা আমি একবার জিজ্ঞেস করছিলাম আমাদের ডেপুটি ম্যানেজার স্যারকে, স্যার এর পিছনে কোনো রিজন আছে কিনা? তো বলছে দেখো, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা পড়ে ওরা হচ্ছে দেশি মুরগির মতো, এইভাবে বলছে, একদম এক্স্যাক্টলি এইভাবে বলছে, আমার এখনো মনে পড়ে। হচ্ছে দেশি মুরগির মতো, ওদেরকে তুমি যেখানে ছেড়ে দিবা ওরা উড়ে বেড়াইতে পারে, ওদেরকে আটকানো যায় না। আর প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে আসলে এমন পরিবেশে পড়াশোনা করে, ওরা কেমন যেন একটু পোল্ট্রি মুরগি টাইপ হয়ে গেছে। ওদেরকে একটু এসির থেকে বাইরে এখানে দিলে ওরা নড়তে পারে না। না না, আমি আসলে এটা বলছি না, মানে জব সেক্টরের রিয়েলিটিটাকে মানুষ কিভাবে মনে করছে, মানুষ কিভাবে নিচ্ছে, যে মানুষ এবার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেকে টপ ক্লাস ভালো কিছু করছে। এখন তো হচ্ছে যে ধরেন এখন অনেক ভালো স্টুডেন্ট আছে, পাবলিকে তো সিট নাই, জি তারা প্রাইভেটে যাচ্ছে। এক্স্যাক্টলি। না কিন্তু ব্যাপারটা হলো প্রাইভেটের ওই মিথ্যার কারণেই এরাও যায় ওখানে, সেই একই বিষয় ফেস হচ্ছে। না, আর এটাও সত্য, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক কোয়ালিটি স্টুডেন্ট পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি এখন অনেক কোয়ালিটি সার্ভিসও দিচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে এটা বেড়েছে সার্ভিস দেওয়াটা, আগে কিন্তু এরকম ছিল না। হ্যাঁ, না সত্য, আমাদের সময় থেকে যারা প্রাইভেটে পড়তো ওদেরকে তো সমাজে মানে করা হতো না, এখন অনেক বেড়েছে। বাট বিলাস ভাই, একটা জিনিস আপনাকে মানতে হবে, প্রাইভেট ইউনিভার্সিটি আপনাকে কখনোই পাবলিক ইউনিভার্সিটির যে কালচারটা আপনাকে শেখাবে, যে ব্রড মাইন্ডেড হওয়ার ব্যাপারটা শেখাবে, এটা প্রাইভেট শেখাতে পারবে না, তাতে কেউ মানুক আর না মানুক। বিকজ প্রাইভেটে যে স্টুডেন্টরা পড়ে তারা অলমোস্ট সবাই সেম কালচারে বিলং করে, অলমোস্ট সবাই, তাদের অর্থনৈতিকভাবে বলেন, তাদের মেন্টালিটি বলেন, অলমোস্ট একটা সেম কালচারে বিলং করে। যে কারণে ওই যে তারা পোল্ট্রি মুরগিটাকে আসলে ওইভাবে বলেনি, বলছে তাদের কালচারটাকে। তারা যখন একটা ওই মানে 5 স্টারে খাইতে খাইতে এমন হয়ে গেছে, আপনি যখন বস্তিতে তাকে সেলসে পাঠাবেন, অথবা ধরেন সবচেয়ে বড়, আমি এটা ধরে নিই না, যে ইউনিসেফে চাকরি করে, ইউনিসেফও কিন্তু মাঝে মাঝে বস্তিতে রিসার্চ করতে পারে। ওই স্টুডেন্টগুলা তখন ওই মানে 5 স্টার লেভেলের সেন্ট পাইতে পাইতে ওই বস্তির সেন্ট নিতে পারে না। যে ক্ষেত্রে যে কারণে আর কি জব সেক্টরগুলোতে প্রাইভেটের থেকে পাবলিকগুলোকে একটু টানে বেশি, এটা সত্য। আর আমি আপনার লাইভে একটা জিনিস একটু আমার মনে হয় একটু রিভিল করে দেওয়া ভালো, এটা যারা আপকামিং স্টুডেন্ট তারা ভালো বুঝবে আর কি বা জানবে। বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে একটা রিসার্চ বের হয়েছে, খুব প্রমিনেন্ট একটা রিসার্চ, এবং এই রিসার্চটা এত সুন্দর তথ্য দিচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রিসার্চের যে তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে টোটাল জব সেক্টর, 100% জব সেক্টর, এই জব সেক্টরের মধ্যে মোটামুটি 63%, স্পেসিফিক্যালি 63%, 63% চাকরি তারা পায় এবং পড়াশোনা শেষ করার সাথে সাথে পায়, এবং তারা পায় যারা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে পড়ছে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছে। আর পাবলিক থেকে যারা পড়েছে তারা মাত্র 37 থেকে 33% চাকরি পায়
পড়াশোনা শেষ করার পরে। আমি কিন্তু ভুল বলছি না, কারণটা শুনতে ভুল মনে হবে, বাট এটা সত্য। 63% হচ্ছে প্রাইভেট অ্যান্ড ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা বেরোয় এবং অনার্স কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করার সাথে সাথে চাকরি পাই। আর 33 থেকে 37% স্টুডেন্টস আছে যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ার পরে অনার্স বা মাস্টার্স শেষ করার সাথে সাথে চাকরি পাই। তার মানে চাকরি পাওয়ার রেশিও কিন্তু প্রাইভেট বা ন্যাশনালের বেশি আর পাবলিকের কম, কিন্তু ওখানে সুন্দর একটা পার্থক্য তুলে ধরছে। এই যে পাবলিক থেকে যে 33% চাকরি পাই, এরা ভাই টপ ক্লাস লেভেলে পাই। এরা যে কোনো চাকরিতে ঢুকে না, এরা 2 বছর বেকার থাকবে। কিন্তু আমি তো দেখেছি আমার এক ফ্রেন্ড, জি জি, মানে ওর বয়স যেদিন শেষ হলো সেদিনও চাকরি ঢুকছে। সেদিন না, এটাই দেখাচ্ছে যে পাবলিকের ছেলেপিলের ব্যাপারটা থেকে ওরা ঢুকবে, কম ঢুকে, বাট যেই 33% ঢুকে ওরা এই যে বাকি 63% আছে না, এদেরকে চালায়। একদম সুন্দর এইভাবে স্পেসিফিকলি বলছে যে ওরা ঢুকে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে, আর এই জেনারেল যারা আছে তারা ঢুকে হচ্ছে সেলস লেভেলে অথবা মার্কেট লেভেলে অথবা একদম মানে চাকরিতে ঢোকার দরকার ঢুকে যায়। বিশেষ করে যদি একটু স্পেসিফিক্যালি ওখানে নোট করে দিছিল, আপনি যদি যে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভগুলো দেখেন, ওষুধ কোম্পানি যারা রিপ্রেজেন্টেটিভ আছে অথবা সেলস কোম্পানি যারা রিপ্রেজেন্টেটিভ আছে, এক কথা যারা মার্কেটে সেলসে কাজ করে, তাদের 95% কিন্তু এই ন্যাশনাল বা প্রাইভেট লেভেল থেকে আসে। আর পাবলিক থেকেও ঢুকে, যারা ঢুকে ওরা আসলে এক্সপিরিয়েন্সে ঢুকে। বিষয় হলো যে মানে আপনি তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। আমি তো শুধু স্টুডেন্টদেরকে এভাবে মোটিভেট করতাম যে ভার্সিটি পড়ো, ভালো কিছু করবা, লাইফে একটা ভালো ইয়া পাবা, কিন্তু আজকে আপনি যেটা শোনালেন সেটা তো আরো ডেঞ্জার। এগুলা রিয়েলিটি। আমরা একটু কমেন্ট থেকে আসবো, অনেক কয়েকটা কমেন্ট আসছে। অথই আফরিন তিথি, আশিক ইসলাম ভাই মোটা হয়ে যাচ্ছেন। চিকেন হয়ে যাবো ইনশাল্লাহ, পরিশ্রম কম হচ্ছে এই জন্য মোটা হয়ে গেছি। ভাইয়ের সুখ বেশি হয়ে গেছে। আচ্ছা, আমাদের একজন স্টুডেন্ট কমেন্ট করেছে, শাখাওয়াত হোসেন শিফাত। শিফাত, হ্যাঁ। আমার এইচএসসিতে ইংরেজিতে খুব ভালো অবস্থা ছিল না ভাই। আর রহনপুরে সাগর ভাই, মানে আমাদের আইসিটি সাগর কথা বলছে, এর জন্য কোচিং এ 15টার মতো ক্লাস নিয়েছিল আশিক ভাই, যার মাধ্যমে আল্লাহ বাঁচিয়েছে, এ প্লাস পেয়েছিলাম, যার জন্য ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পেরেছিলাম। মাশাআল্লাহ, আমাদের শিফাত, হ্যাঁ আমাদের শিফাত। আরে মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইজান। নাফিসা সামিয়া মাইশা, ওয়ালাইকুম আসসালাম। এই মাইশা হচ্ছে আমাদের ডাকসু নির্বাচন করছে, মাইশার জন্য শুভকামনা থাকলো। মাইশা হচ্ছে আমাদের এডুকেশন বাংলাদেশের এক্সাম সেক্টর যেটা, সেটা পুরোটাই মেনটেন করে। ডাকসু নির্বাচনে আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেক সবাই দেখছি ডাকসু নির্বাচনে দাঁড়াচ্ছে। আচ্ছা, আব্দুল্লাহ গালিব ভাই, 47 বিসিএস ইংরেজিতে 35-এ 35 তুলবো কিভাবে, কিছু বলেন। আচ্ছা, আমি এইটা নিয়ে বলবো না, আমরা এটা নিয়ে পরে কথা বলছি, এটা নিয়ে এখন কথা না বলি। আবির সরকার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আবির সরকার বলছে ইংলিশের বস হচ্ছে আমাদের আশিক ভাই, কথা আসলেই সত্য। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে এখন আমাদের সাথে যে কয়জন লাইভে আছে, বলা যায় যে আমাদের ইবিটি চ্যানেলের সর্বোচ্চ এটা, একসাথে এতজনকে। ইমন চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বর্তমানে দেশি ব্রয়লার সোনালী সবগুলো ফিড খায়। দেশি, এটা কিন্তু সত্য, এটা সত্য, সবাই আমার বাড়িওয়ালি মানে মুরগি কিনতে গেছে, দেশি কেউ ফিড খাওয়াচ্ছে, দেশি কেউ ফিড খাওয়াচ্ছে, সত্য তো না, বর্তমানে এটা হচ্ছে না, হচ্ছে তো, সত্যি তো। পাবলিকের মান তো কমে যাচ্ছে, এটা তো সত্য। ওই ফিড খাওয়ার কারণেই তো পাবলিকের মান কমে যাচ্ছে। পাবলিকের মান যে খুব একটা হচ্ছে তা তো না, পাবলিকের মান। আশিকুর রহমান আশিক, বেস্ট ইংলিশ টিচার ইন রাজশাহী, কথা সত্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কমেন্টে আবার ফিরে আসবো, আমাদের আশিক ভাইয়ের কাছে অনেক কিছু জানার আছে, আমরা আশিক ভাইকে আবার দিতে যাব। ধরেন আমরা তো যারা টিচার, আমরা এসএসসি এইচএসসি, আমাদের একাডেমিক লেভেলটা এরকম। তো আপনি তো এইচএসসি লেভেলে পড়ান, তো যারা এসএসসি থেকে আপনার কাছে আসছে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমার এমন অনেক প্রবলেম ফেস হয়েছে, সেটা শিখিনি কেন, জি, এরকম মানে একটা ভাইব কাজ করে, সে তো শেখার কথা। তো আপনার কি ইংলিশে এরকম কোনো অভিজ্ঞতা হয় যে এসএসসি তে ওরা যেটা শিখে আসছে পর্যাপ্ত কিনা, বা তাদের আরো কোনো জায়গায় ইমপ্রুভ করা লাগবে না, মানে এসএসসি লেভেল ইংলিশটা নিয়ে একটু কিছু বলেন। আচ্ছা, আমি বলি, এটাদের একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে ভাই। সেটা হচ্ছে আমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে কোনো স্টুডেন্টকে পাচ্ছি, ধরেন একটা স্টুডেন্ট পেয়েছে 1270, 1272,
আমরা ধরে নিচ্ছি সে টপ ক্লাস স্টুডেন্ট, কিন্তু তাকে যখন আমি ইংলিশের বেসিক থেকে দুই একটা কথা বলি, বিশ্বাস করেন ভাই, সে কোনো ব্যাখ্যাই দিতে পারে না। হা করে তাকায় থাকো না, যে ব্যাখ্যা দেয় সেটা ভুলভাল ব্যাখ্যা দেয়, দিতে তো পারেই না, আবার যেটা দেয় ওটা ভুল দেয়। এর কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে আমাদের এই ফল্টি এডুকেশনাল সিস্টেম, এটা হচ্ছে মেইন কারণ। বিশেষ করে রিসেন্টলি এটা বেশি হচ্ছে, ওই যে গত কয়েক বছরে তো পড়াশোনা ছিল না, একেতে পড়াশোনা ছিল না, তার মধ্যেও এটার অন্যতম দোষ স্টুডেন্টের থেকেও আমি মনে করি গার্জিয়ানদের বেশি। কেন? কারণ গার্জিয়ানরা না স্টুডেন্টকে শেখা থেকে দূরে সরাই দিছে। গার্জিয়ানরা স্টুডেন্টকে জোর করে করে ঠেলে ঠেলে A+ দিকে ঠেলে দিছে, যে কারণে একটা স্টুডেন্ট ইংলিশে 90 তো পাচ্ছে ঠিকই, কিন্তু সে জানে না 90 কেন পেয়েছে। সিরিয়াসলি 90 কেন পেয়েছে জানে না। একটা স্টুডেন্ট ধরেন একটা রাইট ফর্ম অফ ভার্ব, এটা রাইট ফর্ম অফ ভার্বে 10-এ 10 পাইছে, বাট সেই স্টুডেন্টকে যখন বলছি এখানে তুমি রাইট ফর্ম অফ ভার্বে এটা পাস্ট টেন্স করলা, কেন করলা, সে বলতে পারে না। সে জানে যে এটা পাস্ট টেন্স হবে, কিন্তু কেন হবে জানে না। তো এই জিনিসটার কারণে আপনার স্টুডেন্ট আসলে কিছু শিখছে না। আর এই না শেখার কারণে যেটা হচ্ছে, বাংলাদেশে A+ তো পাচ্ছে 2 লাখ, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে ইংলিশে পাস করছে 5,000। বিকজ ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিচ্ছে তখন তো উত্তর ABCD 4টার মধ্যে একটা, তখন ওই স্টুডেন্টকে যখন দেখে 4টা অপশন, 4টাই তার উত্তর মনে হয়, বিকজ সে তো ওই 4টা উত্তরই দেখে অভ্যস্ত। বাট উত্তর তো একটা শুধু সেই করতে পারবে যে ওটার এক্সপ্লেইন করতে পারবে, ব্যাখ্যা দিতে পারবে। মানে উত্তর অনেকেই বলতে পারে, বাট এক্সপ্লেনেশন শুধু তারাই করতে পারে যারা শিখছে। আর আমাদের এই লেভেলে আমি দেখছি শেখার হারটা কমে গেছে ভাই। মানে এসএসসি লেভেলের গার্জিয়ানরা তো মানে সত্যি কথা শেখার দিকে খুব একটা নাই, একদমই নাই, একদমই নাই। আমি মজার একটা অভিজ্ঞতা বলি। আমাকে কিছুদিন আগে খুব একটা গার্জিয়ান, ওনার স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করছে, খুব ভালো। তো উনি এসে আমার কাছে বলছে যে আপনি কোনো দিবেন না, শিট দিবেন না? তা বলছি শিট কি করতে দিব? তা বলছে না, আমরা তো এসএসসিতে দেখছি যে গ্রামারই পড়ে সেটারই শিট দেয়। আমি বলছি শিট নিয়ে আপনার স্টুডেন্ট কি করে? তো হচ্ছে মুখস্থ করে, রুলস মুখস্থ করে। আচ্ছা ব্যাপারটা দেখেন ভাই, মানে প্রথমত বুঝতে হবে ইংলিশ ইজ নট এ সাবজেক্ট, ইটস এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মুখস্থ হয় না। আপনি রুলস পড়ে যেটা বড় হবেন, ওটাও যে বললাম, আপনি উত্তর হয়তো ABCD উত্তর করতে পারবেন 10-এ 10, আর আপনি শিখতে পারবেন না। আর এটা যদি না করতে পারেন, আপনি হায়ার স্টাডিজে পদে পদে ধরা খাবেন, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন হচ্ছে। তো শিখতে হবে না, আমরা দেখি না যে ধরেন মানে ডাবল গোল্ডেন পাচ্ছে, কোথাও চান্স পাচ্ছে না, পাবে না তো। অথচ গ্রাম থেকে 4.5 একটা স্টুডেন্ট একদম টপ। ভাই মজার ব্যাপার বলি, ডাবল গোল্ডেন আমরা যারা সবাই পরীক্ষা দিচ্ছি আমরা সবাই জানি। আপনি যদি আমার খুব কাছের বন্ধু, ডাবল গোল্ডেন আপনি ধরেন নেই, আপনি আমার খুব কাছের বন্ধু, আপনি আমার পাশে বসে পরীক্ষা দিচ্ছেন, আমি কোনো না কোনোভাবে সুযোগ পাই আপনারটা দেখে লিখলাম, আপনিও গোল্ডেন আমিও গোল্ডেন, এখানে আমি কি শিখলাম? রেজাল্ট তো এখন এইভাবে হচ্ছে ভাই। একটা রুমে ইংলিশের বেসিক্যালি যে ব্যাপারগুলো, ফিল ইন দ্য গ্যাপস, উইথ ক্লু উইথাউট ক্লু যে ব্যাপারগুলো আছে, একদম ABCD সলিড নাম্বার থাকে, ম্যাথের মতো। একটা লিখলে 1-এ 1 পাওয়া যায়। ওই ক্লাসরুমের মধ্যে একজন সঠিক অ্যান্সার করে, বাকি সবাই কপি করে। A+ তো সবাই, বাট চান্স তো পাই ওই একটা, বাকি সবগুলো ভার্সিটিতে যে ফেল করে। তো এই শিখছে না আসলে, শেখার উপর জোর দিচ্ছে আমরা কম। এটা আমি স্টুডেন্টদের থেকে গার্জিয়ানদের দোষ দিব, কারণ গার্জিয়ানরাও তো A+ই দেখে। আরেকটা না, গার্জিয়ানদের দোষ। আবার একটা বিষয় হচ্ছে ধরেন আমি যেটা দেখছি যে আমাদের শহরের কথা যদি বলি, এক সাবজেক্টে তারা কয়টা করে টিচার নেয়? 4-5টা। তো ওই পড়বে কখন? ওই পড়বে কখন? এটাই তো, এটা তো বুঝাইতে পারি না, সে পড়বে কখন? টিচারের হাইপ চলছে, সব হুড়মুড় করে ওখানে। একদম একদম। এবং মজার ব্যাপার হচ্ছে আবার টিচারের হাইপ, সবাই আবার ওখানে। আপনি একটু খেয়াল করে দেখবেন, এই হাইপটা কিন্তু সায়েন্সেরই বেশি। হ্যাঁ ঠিক। আর্টস কমার্সের নাই, কিন্তু আর্টস কমার্সের এরা গরিব ছেলে ফেলে, এরা ওই আর্টস কমার্স নেয় অনেক চিন্তা করে যে আমি সায়েন্সে খরচ করতে পারবো না, এরা আর্টস কমার্স পড়ে। সায়েন্সের একটা স্টুডেন্ট অফলাইনে এক টিচারের কাছে পড়ে, অনলাইনে এক টিচারের কোর্স কিনে, অনলাইনে এবার ওই টিচারের বই কিনে, এরপর আবার খোঁজ নেয় আরও কোনো অপশন বাকি থেকে গেল কিনা। তার মধ্যে আবার যদি মায়েদের গ্রুপ যেটা বসে আর কি, গার্জিয়ানদের, ওই গ্রুপে যদি কেউ বলে ভাবি আমার মেয়ে তো অমুক জায়গা পড়লো, আপনার মেয়ে কি করলো, তাহলে তার লাইফ মানে ওই প্রয়োজনে ওই মা কিডনি বেঁচে দিবে, তাও ওই টিচারের কাছে তাকে পড়াইয়ে ছাড়বে, ভর্তি করে ছাড়বে। মানে ব্যাপারটা হয়ে গেছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারে একটা বই আছে, মানে ইংলিশ ফার্স্ট পেপার বইতে একটা গল্প আছে, ইউনিট 1 লেসন 1-এ দিয়েছে, প্যারটস টেল। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব বিখ্যাত গল্প, ছোট গল্প, প্যারটস টেল, মানে ওই তোতা পাখির গল্প। ওই গল্পটা পড়লে বুঝতে পারবেন যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন নোবেল দিছিল। আজ থেকে 150 বছর আগে, 100 বছর আগে উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইঙ্গিত করে গেছে, 1 থেকে 150 বছর আগে।
তাই প্যারোস্টেল কবিতায় খুব মজার একটা গল্পে খুব মজার একটা লাইন লেখা আছে যে কিছু কিছু মানুষ ওই খাঁচা বানায় দেয় আর কি। তাই খাঁচা বানানো দেখে কিছু কিছু মানুষ বলে যে এইবার এইটা হচ্ছে আসল শিক্ষা, আর কিছু কিছু মানুষ বলে সে শিক্ষা পাক আর না পাক খাঁচাটাই তো পাইলো, খাঁচাটা তো পাইলো, মানে ওই ওই ব্যাপারটা, মানে ওর কাছে যে শিখুক আর না শিখুক, আমার মেয়ে ওই টিচারের কাছে তো পড়ে, ওর কাছে কিছু পড়ুক আর না পড়ুক, আমার মেয়ের কাছে বা আমার স্টুডেন্টের টেবিলে ওই টিচারের নোট তো আছে, এটাই বিরাট ব্যাপার। এই যে এই জিনিসটাই কিন্তু আমাদের স্টুডেন্টকে দিন দিন বিপদগামী করছে। আগে যেটা ছিল যে ঢাকা ভার্সিটি পাইলে যে ভাইব নিত যে আমি ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, এখন প্রাইভেট হয়ে গেছে মুমুকের স্টুডেন্ট। এক্স্যাক্টলি সত্যি সত্যি সত্যি। আচ্ছা, তো আপনার পরামর্শ হচ্ছে যে এসএসসি লেভেলে যেন শিখে আসতে হবে, মানে রেজাল্ট আসলে ম্যাটার করে না। আমার এই যে আমাদের রাজশাহী যে সুজাউদ্দৌলা কলেজ বা এই কলেজগুলো কিন্তু আমরা খুব একটা প্রায়োরিটি দিই না, কম মার্কস পাই স্টুডেন্ট ভর্তি, কিন্তু আমার এই যে রুয়েটে আর্কিটেকচারে পড়ছে, জি রেজাল্ট খারাপ কিন্তু ঠিকই চান্স পাচ্ছে। আচ্ছা আপনি আমাকে বলেন তো ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টে টপ 10 জনের মধ্যে কতজন বাংলাদেশে বিখ্যাত কলেজের আছে? নাই তো, খুঁজেই পাবেন না, একজন দুইজন ম্যাক্সিমাম বাইরের এমন কলেজের পাবেন যার নামই কোনোদিন শোনেননি, টেস্ট পেপারেও কোশ্চেন থাকে না। তার মানে কি? তার মানে দিন শেষে ইউনিভার্সিটি আসলে আপনার বেসিক এবং আপনার ইন্টারনাল অ্যাসেটকে দেখে, আপনার গোল্ডেন এ প্লাস দেখে না, এগুলা কাউন্ট করে না ইউনিভার্সিটি। আচ্ছা আমরা একটু আবার কমেন্ট সেকশনে যাব, অনেক কমেন্ট জমা গেছে, আল্লাহ কতক্ষণ পড়বো এগুলা। তৈশি জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি? মাহিয়া কাঞ্চন অনন্যা ওয়ালাইকুম আসসালাম। আমির হামজা আমাদের ইংলিশ টিচার, আমির হামজা, হ্যাঁ মাশাআল্লাহ। হামজা লাইভ দেখছে নাকি? না এটা আমির হামজা, ওই আমির হামজা নাম মনে হয়। যাই হোক, ইংলিশের বস আশিক ভাই, আমি মিস্টেক করে ফেলেছি, চেহারা কিরকম লাগছিল। থ্যাংক ইউ। ইংলিশের বস আশিক ভাইয়া, কথা সত্য, অবশ্যই কথা সত্য। থ্যাংক ইউ। আশিকুর রহমান আশিক, রাজশাহীর সেরা ইংলিশ শিক্ষক আশিক ভাইয়া, এটা আমি সবসময় বিলিভ করি। থ্যাংক ইউ। মোস্তাফিজুর মিরব ভাই, আমি যদি কারো নাম ভুল উচ্চারণ করে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আসলে এখনকার নামগুলো এত ইউনিক হচ্ছে, আর এফবিতে এমন ভাবে বানান লেখা থাকে ভাই, বোঝা যায় না, পড়তে কষ্ট হয়ে যায়। আশিক ইসলাম ভাইয়া আপনার স্টুডেন্ট বলছি আরিউ থেকে। কে? মুস্তাফিজুর মিরব। আরে মুস্তাফিজুর মিরব, মাশাআল্লাহ। রব কেমন আছো? আলহাজ আশিক ভাই, আমি আলহাজ, আমার কথা কি মনে আছে? হ্যাঁ মনে আছে, কেন মনে থাকবে না। আলহাজ খুব কাছের ছোট ভাই আমার। আচ্ছা, সাদিয়া তাসনিম, সে আপনাকে দেখাইছে এরকম, মানে এটার মানে বুঝতে পারলাম না। মারবে, ঘুষি মারবে, বিদ্রোহ ঘোষণা করলো। আচ্ছা আমরা ইমোজি বুঝি না, ইমোজি আমাদের জন্য একটু কঠিন, আমরা আসলে সত্যি কথা বুঝি না। এই ইমোজি মানে কি? ঘুষি টুসি মারলে শেষ। উম্মে হাবিবা রাইসা ওয়ালাইকুম আসসালাম আশিক ভাইয়া, আমার কপাল খুব খারাপ। কে বলছে? আমাকে একটাবার স্মরণ করেন, আমরা অনেকক্ষণ থেকে কমেন্ট অন পড়ছি। আলহাজ আমার খুব ভালোবাসার ভাই, খুব ভালোবাসার ছোট ভাই, আমার খুব কাছের স্টুডেন্ট। আচ্ছা যাক, আলহাজকে অসংখ্য ধন্যবাদ। মেলা দিন দেখা করতে আসো না, আসো একদিন। আরিফুল ইসলাম ভালোবাসা অবিরাম ভাইয়া, থ্যাংক ইউ। আরে ভাই বানানটা করেন, আমি পারছি না। আল শাহরিয়ার তুহিন, আল শাহরিয়ার তুহিন একসাথে হয়ে গেছে, আল শাহরিয়ার, খুবই কষ্ট হলো। সাবিকুন নাহার, বেস্ট ইংলিশ টিচার ইন রাজশাহী আশিক ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ সাবিকুন। আশিক ইংলিশ সলিউশন থেকে আমরা শিখেছি প্রশ্ন পড়ার থেকে ধরা জরুরি। হ্যাঁ একদম, এন্ড ইট ইজ রিয়ালিটি। একদম এক্স্যাক্টলি। আশিক ভাই আপনি সেরা। আশিক ভাই আমি আলহাজ ঢাকা কলেজে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছি, আমার কপাল খুব খারাপ ভাই। লাবিব আল মিসবাহ, ইংলিশ এ গ্রামার বেশি ইম্পর্টেন্ট না ল্যাঙ্গুয়েজ শেখা? মানে আচ্ছা প্রশ্ন করেছে, এটা এই প্রশ্নটার উত্তর দিই। এটা ডিপেন্ডস করছে, এটা ডিপেন্ড অন আপনি কোন লাইনে যেতে চান। আপনি যদি মনে করেন যে আমি ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাই, আমি বিসিএস এ ভালো রেজাল্ট করতে চাই, বা আমি বিসিএস ক্যাডার হতে চাই, বা অন্য কোনো লাইনে পড়াশোনা লাইনে, তাহলে অবশ্যই আপনার গ্রামারের দিকে জোর দিতে হবে। এর কোনো সেকেন্ড অপশন নাই, আপনার গ্রামারে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। বাট আপনি যদি মনে করেন যে আমি দেশের বাইরে যাইতে চাই, আমি দেশের বাইরে যাব, আমি আইএলস করব, বা আমি কোনো না কোনো পারপাসে একটু
দেশের বাইরে আর কি আগাইতে চাচ্ছি, সেক্ষেত্রে গ্রামারটাই ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা একটা ম্যাটার প্রশ্ন আছে আপনার, এটা নিয়ে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে, গ্রামারটা ম্যাটার করে না। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো। লাবিব আব্দুল হামিদ ভাই, আমিও দেখছি। আব্দুল হামিদ ফাহিম আমাদের অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফাহিম আমিও দেখছি ভাইয়া। বাহ। ওয়াকিল আহমেদ হচ্ছে আমাদের ইবিটির ম্যাথ ইনস্ট্রাক্টর, মানে অনেক সুন্দর ক্লাস নেয়, ওর ক্লাস যে একবার দেখে সে ফিদা হয়ে যায়। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেখব ইনশাআল্লাহ, ওয়াকিলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এতগুলো কমেন্ট ভাই, আজকে কমেন্ট পড়তে আগিয়ে থাকো, কমেন্ট পরে পড়ছি, আমরা আমাদের প্রশ্নে যাই। কিছু প্রশ্ন আছে। আচ্ছা, এই যে এইচএসসি তে হ্যাঁ সায়েন্স আর্টস কমার্স সবাই ইংলিশ পড়ে, তো আমি যেটা দেখি যে আমাদের বুয়েটে ইংলিশ পরীক্ষা হয় না, বাট রুয়েট, কুয়েট, চুয়েট, মেডিকেলে তো মাস্ট ইংলিশ লাগে। তো কে কতটুকু গুরুত্ব দিয়ে পড়বে আর কিভাবে পড়বে, এটা একটু ডিটেইলস আলোচনা করবে। আচ্ছা, আমি একটু, এটা ভালো একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা স্টুডেন্টের জন্য খুবই দরকার, যেটা সায়েন্সের স্টুডেন্টরা অনেকে আগে ইগনোর করে, এই ব্যাপারটাকে ইগনোর করে ধরা খায়। আমি খুব সায়েন্সের যারা লাইভে আছে, আমি তাদেরকে খুব রিকোয়েস্ট করবো যে এই কথাগুলো একটু সিরিয়াসলি শুনুক তারা। বুয়েটে সায়েন্সের জন্য বলছি, স্পেশালি সায়েন্সের জন্য, বুয়েটে ভাই ইংলিশ আসে না, বাট ইংলিশ পরীক্ষা দিতে হয় না। বাট এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুয়েটের ফর্ম তুলতে হলে কিন্তু ওদের সার্কুলারে লেখা আছে ইংলিশে A+ থাকা লাগে। দিস ইজ ইম্পর্টেন্ট। ইংলিশ পরীক্ষা নেয় না, বাট ইংলিশে ভালো না হলে কিন্তু ফর্মই তুলতে দেয় না, তার মানে ইংলিশকে গুরুত্ব দেয় না। এটা কিন্তু মাঝে মাঝে ইয়া হয় যে 3টা সাবজেক্টে মার্ক দেখানোর সময়। হ্যাঁ, না তা তো বিষয় কি, বুয়েট তো পরীক্ষা দিবে 20-30 হাজার। জি জি জি। তো যাদের মার্কস ভালো বাছাইটা করবে কিভাবে? বাছাই তো করবে সব সাবজেক্টে যারা ভালো, কারণ A+ তো পায় 1 লাখ। জি জি, তারও বেশি মনে হয় পায়। জি জি। তো এখন ধরেন ওকে তো সিলেক্ট হইতে গেলে পরীক্ষার জন্য ওকে তো ভালো করাই লাগছে। আবার ধরেন মেডিকেলের যে ইংলিশটা, এটা তো লো লেভেলের ইংলিশ না। এটা আমি খুব ক্লিয়ারলি, আমি মেডিকেলটা একটু সিরিয়াসলি, রোনাল্ডো হয়ে যাবো তো তাহলে, কোকা-কোলা সরাই দিলাম না মুজো। আচ্ছা যা, আমি মেডিকেলের ব্যাপারটাকে, মেডিকেলের যারা স্টুডেন্ট আছে তাদের এই ব্যাপারটা সব থেকে বেশি জানা জরুরি। আমরা অনেকে ইগনোর করি, আবার অনেকে, আমি দেখছি অনেক টিচার, অনেক বিখ্যাত টিচারও আছে, তারা মেডিকেল ইংলিশটাকে এক্সপেরিমেন্ট খাটায়, অথবা মনে করে এটা কোনো ইংলিশই না। বাট আপনি একটু রেজাল্টটাকে ভ্যারি করবেন। আমি সব মেডিকেল স্টুডেন্টকে রিকোয়েস্ট করব, মেডিকেলে চান্স পাওয়া ভাই আর ঢাকা মেডিকেলে চান্স পাওয়া দুইটা কিন্তু সেম না। আমাদের রাজশাহীর বা এই নর্থ বেঙ্গলে যারা আছে আর কি, এরা এই জিনিসটাকে কেন জানি অ্যাভয়েড করে। মনে রাখতে হবে মেডিকেলে যে 15 মার্কের ইংলিশ আসে, এটা নাম্বার 15, বাট মনে রাখতে হবে এই 15 মার্কই কিন্তু নির্ধারণ করে আপনি ঢাকা মেডিকেল পাবেন নাকি নওগাঁ মেডিকেল পাবেন। এটা অনেকে কিন্তু কেয়ারই করে না, একদম কেয়ার করে না। আর এই কেয়ার না করার কারণে রাজশাহী থেকে মেডিকেল হয়তো 200 জন চান্স পাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তো ঢাকা মেডিকেলে কয়জন চান্স পাচ্ছে, সোহরাওয়ার্দীতে কয়জন চান্স পাইছে। একটু আপনার সাথে অ্যাড করব। জি, ধরেন মানে আমি যাদের সাথে কথা বলেছি, হয় কি যে একটা স্টুডেন্ট মেডিকেল চান্স পাইলো আর একটা পাইলো না। দেখেন ফিজিক্স, বায়োলজি, বিশেষ করে বায়োলজি সাবজেক্ট যারা মেডিকেলে চান্স পায়, আমার যেটা মনে হয় বায়োলজিতে সবাই সেম মার্ক পায়, কেউ কম বেশি পায় না। সত্য, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সারাদিন রাত পরে মার্ক তারা তুলে নেয়। ডিফারেন্সটা এসে হয় ইংলিশে, ইংলিশ আর জিকে। হ্যাঁ, জিকে, ইংলিশ আর জিকে 10 মার্ক, এই 25 মার্কে কিন্তু না, এই 25 মার্ক আসলে ইম্পর্টেন্ট ভাই। আপনি বায়োলজি কোশ্চেন, আমার এক্সপেরিয়েন্স বলে বায়োলজি কোশ্চেন আপনি যতই কঠিন করেন, সবাই যদি বলে পারিনি, কেউই পারেনি। আবার যদি বলে খুব সোজা, তো সবার কাছে এই যে ডিফারেন্সটা আপনি দেখবেন, আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা মেডিকেলে, তারপরে সোহরাওয়ার্দী মেডিকেলে, এগুলাতে দেখবেন চান্স পাওয়ার পরিমাণ বেশি তাদের যারা ইংলিশে মার্ক বেশি ক্যারি করেছে। হ্যাঁ, বিকজ সিরিয়ালটা তো এই টোটাল মার্কের উপর আসে। এই টোটাল মার্কে ইংলিশে দেখা যাচ্ছে একজন 2 পেয়েছে, আরেকজন 12 পেয়েছে, পার্থক্য 10 মার্ক। যেখানে ইংলিশ মেডিকেলে 0.25 এর জন্য মিস হয়, এই পয়েন্ট এত মার্ক। আমার একটা স্টুডেন্ট আছে সলিমুল্লাহতে পড়ছে, অনেক বড় একটা ডিফারেন্সিয়েট করে, মানে 0.25 এর জন্য ফার্স্ট টাইম হয়নি ওর। তাহলে বুঝেন, মানে 65.25 গেছে ওর 65, তাহলে বুঝেন দুঃখটা চাই। এক্স্যাক্টলি এইটাই। পরে অবশ্য সে অনেক ভালো করেছে, অনেক ভালো। সো ইংলিশের গুরুত্ব দেওয়ার কোনো দ্বিতীয় সুযোগ নাই। এদের যে ইংলিশটা, এটা কিন্তু একবারে হাই লেভেলের ইংলিশ, একদম সত্য কথা বলতে যে ইংলিশটা বিসিএস ক্যাটাগরির ইংলিশ আছে। হ্যাঁ, আপনি যদি ঢাকা ভার্সিটির কথা আসে, ঢাকা ভার্সিটিতে কিন্তু যে ইংলিশটা আসে ওটা কিন্তু বিসিএস লেভেলের না। আমি স্পেসিফিক্যালি অন লাইভে বলছি,
ঢাকা ইউনিভার্সিটির যে ইংলিশটা আসে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ইংলিশ, আর রাজশাহী ইউনিভার্সিটি আর মেডিকেলের যে ইংলিশটা আসে এটা হচ্ছে বিসিএস লেভেল ইংলিশ। এটা যদি কেউ রিসার্চ করে ইংলিশ কোশ্চেন নিয়ে সে মেনে নিবে, আর কেউ যদি আন্দাজে তর্ক করতে চায় তর্ক করতে পারে। আগামী বিগত 10, 15, 20 বছরের কোশ্চেন আপনি এক জায়গায় নিয়ে আসেন, আপনি এটা দেখতে পারবেন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ইজ নট বিসিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা অ্যাডভান্স স্ট্যান্ডার্ড কোশ্চেন, অ্যাডভান্স ইংলিশ, যেটা আপনি আইএলটিএস এ পাবেন, স্যাট টোফেল এগুলোতে অনেক সময় কাজে লাগে। বাট রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল এদের যে ইংলিশ কোশ্চেনের প্যাটার্নটা এটা কমপ্লিটলি বিসিএস বেসড, একদম কমপ্লিটলি বিসিএস বেসড। এটা দেখবেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দেয়, ভয়েস দেয়, ন্যারেশন দেয়। রাজশাহী ইউনিভার্সিটি দেখবেন ক্লজ দেয়, ফ্রেজ দেয়, এগুলা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে দেয় না। ঢাকা ইউনিভার্সিটিতে দেয় ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার কি করতে হবে, কোথায় সিম্পল কি হবে, কোথায় কমপ্লেক্স কি হবে। আর মেডিকেলের কোশ্চেনটাকে দেখি কি এটা কোন ফ্রেজ, এটা কোন ক্লজ, এবং আপনি এই কোশ্চেনটার মিল হুবহু বিসিএস এর কোশ্চেনের সাথে পাবেন। সো আপনি যদি আসলে এই মেডিকেল ইংলিশে বা ইউনিভার্সিটি ইংলিশে ভালো করতে চান, আপনাকে ইংলিশের বেসিক ভালো থাকতে হবে। আচ্ছা, আমাদের একাডেমিক লেভেলে যে ইংলিশটা মানে বোর্ড বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যে বইগুলো আছে এটার সাথে কতটুকু রিলেটেবল? 100% রিলেটেবল, মানে 100%। কিভাবে তারা আগাবে এটা নিয়ে? কিভাবে আগে মানে আমাদের ক্ষেত্রে যেমন আপনি যেটা বললেন যে স্যাট ম্যাট অনেক কিছু কি কঠিন কঠিন শব্দ উচ্চারণ করলেন। না আমি বলছি ওই লেভেলের সাথে অ্যাটাচ। বুঝতে পেরেছি যে এই যে একাডেমিক লেভেলের যে বইটার সাথে আপনি কিভাবে স্টুডেন্ট কম্পেয়ার করে পড়বে এখন থেকে? কম্পেয়ার করার কিছু নাই। একাডেমিক যে বইটা আছে, টেক্সট বুকটা যেটা আছে, এইটারই প্রত্যেকটা লাইনে পড়তে ভাই গ্রামার আছে। এখন একটা স্টুডেন্ট যখন পড়বে তখন ওই গ্রামারটা বুঝে পড়ুক। একটা স্টুডেন্ট যখন পড়বে ওই গ্রামারটা যদি বুঝে পড়ে তাহলে কিন্তু তার গ্রামার হয়ে যায়। আপনি মেডিকেলের লাস্ট 5 ইয়ার্সের স্পেলিং যতগুলা দিচ্ছে, লাস্ট 5 ইয়ার্স, আমি তার আগে বললাম না, বেশি দেখতে গেলে তো সময় চলে যাবে। লাস্ট 5 ইয়ার্সের মেডিকেল প্রশ্নের স্পেলিংটা দেখেন ফ্রম দ্য টেক্সট, বাইরে থেকে দেয়নি কিন্তু, ফ্রম দ্য টেক্সট। আপনি লাস্ট 5 ইয়ার্সের মেডিকেলের সিনোনিম অ্যান্টোনিম দেখেন ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সটের বাইরে তো আসলে কিছু নাই। আপনি মেমোরাইজেশন বলেন আর গ্রামার বলেন, যেটাই দেয় ফ্রম দ্য টেক্সট। আপনি যদি টেক্সট বুক একটু ভালো করে পড়েন তাহলে তো আপনার কভার হয়ে যায়। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে ছেলেপেলে ওই যে এ প্লাসে চলে গেছে, টেক্সট বুকই পড়ে ঠিকই, বাট পড়ে এ প্লাসের জন্য। ওখানেও যে স্পেলিং আছে, ওখানেও যে গ্রামার আছে, ওখানেও যে ভোকাবুলারি শেখার অনেক কিছু আছে, এটা তো কেউ নেয় না। এটা শুধু ইংলিশে না, মানে সব সাবজেক্টের সমস্যা যে মূল বই থেকে বাচ্চারা দূরে। হ্যাঁ, এই টিচার নোট দিল কবে, নোট দিল না কেন? ঠিক আছে, আরেকটা বিষয় বলি, কোনো সময় মানে একটা ঘটনা আমি বলি যে আমার কাছে একটা স্টুডেন্ট চলে গেছে, ওর কমপ্লেন কি যে ভাই পুরো ম্যাথটা আমাকে করে দিল না। এখন একটা স্টুডেন্ট এখন এই লেভেলে চলে গেছে যে ওকে পুরো ম্যাথ অ্যানসার বের করে দিতে হবে। নিজে ট্রাই করবে, কতটা অলস হয়ে গেছে, ট্রাই করবে না। আমরা যেখানে ধরেন স্টুডেন্টকে আমরা চাই যে সে 10টা 20টা প্র্যাকটিস করুক বাসায়, ওদের কথা যে ভাই ওটার অ্যানসার নেই কোথাও। এটাই তো সমস্যাই তো এটা ভাই। ইংলিশে এসে কি বলে জানেন, যদিও অনলাইনেই কথা বলছি তারপরেও বলি, এই যে অনলাইন এটা কিন্তু স্টুডেন্টদের আরেক তরফা ক্ষতি করছে, বিশেষ করে ইংলিশে। আমি অন্যান্যগুলো জানি না, বাট ইংলিশে তো ক্ষতি করছে। কি ক্ষতি করছে? অনলাইনে দেখবেন ইংলিশে যাদেরই ভিডিও আছে সব পাওয়া শর্টকাট। হ্যাঁ, শর্টকাট। কেউ বলে মিসাইল শর্টকাট, কেউ বলে ককটেল শর্টকাট, কেউ বলে আপনার রকেট শর্টকাট। বাট শর্টকাটে হয়ে গেছে, শর্টকাটের দুনিয়াতে ইংলিশ শেখা থেকে দূরে চলে গেছে। ও তো নাম্বার পেয়ে যাচ্ছে, ও যে শর্টকাটটা শিখতেছে তাতে তো A+ পেয়ে যাচ্ছে, বাট A+ পর্যন্তই। যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন পরীক্ষা দিতে চাই, ওই যে আমার একটা স্টুডেন্ট বললো যে কোশ্চেনটা ধরতে হবে। একটা স্টুডেন্ট অ্যাডমিশন পরীক্ষা দিতে চাচ্ছে, অপশন দেখছে 4টা, আর অ্যাডমিশনের যে 4টা অপশন থাকে মনে রাখবেন 4টাই এমনভাবে সাজানো থাকে, 4টাই উত্তর মনে হয়, কিন্তু উত্তর কি 4টা না একটা? ওই একটা উত্তর শুধু যে সেই দিতে পারবে যে ওইটা শর্টকাট শেখেনি, ডিটেল শিখছে। শর্টকাট শিখবেন, শর্টকাট তো লিমিটেড কয়েকটা অ্যানসার দেয়। এক্স্যাক্টলি, তার বাইরে দেয় না, মানে তার বাইরে দেয় না ভাই। নির্দিষ্ট এই প্রশ্ন হলে ওই শর্টকাট কাজ করবে। আমি একদিন আমার স্টুডেন্টকে মজা করে বলছিলাম, একটা ভিডিও দেখছি, আমার স্টুডেন্ট দেখছে, বলছে ভাইয়া দেখেন অমুক স্যার, অমুক টিচার স্পেলিং কত মজা করে শেখাচ্ছে, মিথ্যা তুমি 10 পিঁপড়া, পিসি চলো যাই, কত মজা করে শেখাচ্ছে। এই স্যারকে যদি আমরা পাইতাম, একদম এইভাবে বলছি। আমি স্টুডেন্টকে বললাম বেশি কিছু দরকার নেই, ওই স্যারকেই ওই কমেন্টে ওই লাইভে তুমি হঠাৎ করে তোমার একটা শব্দ দিবা, দিয়ে বলবা স্যার এইটার একটু সূত্র বলেন তো। ওই স্যার ওই 10টা সূত্রই পারে, ওই 10টা সূত্রই বলে, ওই 10টা সূত্র, এবং মজার ব্যাপার ওই 10টা সূত্র সবাই জানে। ওখান থেকে ভার্সিটিতে কোশ্চেন দেয় না, দিলে সবাই পারবে, দিলে দেই না। যারা দেয় ওরা জানে যে এটাই আসে, এরা সব শর্টকাট আছে, এরা জানে, ওরা দেয় এমন কিছু যেটা কেউ জানে না। এই জিনিসগুলো বুঝতে হবে।
আরে অনেকে দেখছি আবার আরো একটা নতুন একটা কালচার তৈরি হচ্ছে, আমি জানি না আপনার ফিজিক্সে ওই কালচারগুলো তৈরি হচ্ছে কিনা, ছন্দ দিয়ে পড়াশোনা শিখতেছে, ছন্দে। কেমিস্ট্রিতে বেশি হয়, আমি জানি না, বাট ইংলিশে আমরা দেখি তো, আমরাও অনেকে অনলাইনে ফলো করি, আমাদেরও অনেক পড়াশোনা করতে হয়, এটা তো আমরা জানি। আমিও কালকে কি পড়াবো এটার জন্য আজকে কিন্তু আমি পড়াশোনা করি, আমিও 10-15টা টিচারের ক্লাস দেখি, নিজের জন্য হলেও দেখি আর কি। বাট ওই দেখতে যে মজার জিনিস যেটা আমি খেয়াল করি, সবাই খালি ছন্দে ছন্দে ইংলিশ পড়ায় এবং ছেলেপেলে মজাও পায়, কিন্তু খুব মজা পায়। তো এর একটা 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 ওই মানে বাংলায় কি যেন একটা প্রবাদ বাক্য আছে, আমি প্রবাদ বাক্যটা ভুলে গেলাম। এর একটা গভীর একটা ষড়যন্ত্র আছে, সেটা হচ্ছে আপনি আজকে যখন কোনো ছন্দ দিয়ে গ্রামার শিখবেন, আপনি পরশুদিন আমার কাছে পরীক্ষা দিতে আসবেন, পড়তে আসবেন, ওই ছন্দটা আপনার মনে থাকবে, পরীক্ষা দিতেও ভালো লাগবে, মজা লাগবে, এবং আপনার মনে রাখবে ও বাবা এ ভাইয়া কি মাল, এসব হেভি জিনিস, আমাকে কি একটা ছন্দ শিখালো, আমি তো সব পারি। বাট মনে রাখবেন এই ছন্দ পড়তে পড়তে একসময় আপনার কাছে এত ছন্দ হয়ে যাবে, পরীক্ষার হলে যে মনেই পড়বে না কোনটা কার ছন্দ, মনে পড়বে না কোনটা কার ছন্দ, ছন্দ মনে রাখার জন্য ছন্দ বানাইতে হবে যে এটা অমুকের ছন্দ। সো এই ছন্দ থেকে বেরোতে হবে। ইংলিশ ভাই একদম সিম্পল কথা, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, এটাকে আসলে শিখতে হবে, অর্জন করতে হবে। এটা মুখস্থর জিনিস না, এটা ছন্দের জিনিস না। ওই ভাইয়াকেও, যে ভাইয়ারা শেখায় ওই ভাইয়াকেও, আপনি ধরেন আজকে আপনাকে নাউনের ছন্দ শিখালাম, আপনি 10টা ক্লাস পরে হঠাৎ করে যে ওই ভাইকে ওই নাউনের ছন্দ জিজ্ঞেস করবেন, দেখবেন আর বলতে পারবে না, বিকজ ওই ছন্দও কিন্তু সে আগের দিন সকালে প্র্যাকটিস করে এসছে। তো ছন্দ মনে থাকে না, এই ছন্দ থেকে বেরোতে হবে। ভাই অনেকগুলো কমেন্ট হয়েছে, আচ্ছা পরে আমাকে একটু পানি দিন, আমি একটু পানি খাই। তাসনিয়া তাবাসসুম, ইংলিশে ভয় পাইতাম, আর রাজশাহীতে আসার পর আশিক ভাই আমার এই ভয় দূর করেছে। ইংলিশে আজ এত মজা করে পড়া যায়, জানতেই পারতাম না আশিক ভাই ছাড়া। থ্যাংক ইউ। তাসনিয়া তাবাসসুম বলেছে। থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ মনিরুল ইসলাম, আমার বস, ভালো মানুষ, একজন দক্ষ শিক্ষক, আপনাকে বলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রবীর কুমার কুন্ডু, আশিক ভাই অনেক ভালো পড়ায়। থ্যাংক ইউ সো মাচ। উম্মে হাবিবা রাইসা, অ্যামং অল মাই মোস্ট ফেভারিট টিচার ইজ আশিক ভাইয়া, দ্য বেস্ট ইংলিশ টিচার ইন রাজশাহী। মাশাআল্লাহ। মনিরুল ইসলাম বলেছে 2017 থেকে আশিক ভাইয়ের ভক্ত। মাশাআল্লাহ, আমার অনেক পুরাতন স্টুডেন্ট। আলী আলহামদুলিল্লাহ। আহসান মোহাম্মদ নাবিল, ভাইয়া ঘুমাইতে ঘুমাইতে যশোরে চলে আসলাম। যশোরে চলে গেছে, বাসে করে যাচ্ছে নাকি। মোহাইমিনুল রকি জিজ্ঞাসা করেছে ভাইয়া কেমন আছেন। মাশাআল্লাহ ভালো আছি। রকিকে আপনি চিনতে পারছেন? কে? আমার সাথে থাকতো আমার ছোট ভাই। হ্যাঁ, আমার সাথে সবসময় ফর্সা করে সুন্দর একটা ছেলে, আপনি দেখলে চিনতে পারবেন, ছবি দেখলেও চিনতে পারবেন। সেজুতি খান, ভাইয়ার পড়ানো বেস্ট বেস্ট, দুইবার বেস্ট বলেছে, একটা লাভ রিয়েক্ট। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। জয় সরকার ভাইজান একটা লাভ পাঠিয়েছে বক্সে করে। থ্যাংক ইউ। এই জেনারেশনের ইমোজিগুলো খুব মজা। কিন্তু ঘুষির ইমোজিটা ক্লিয়ার করেনি, ওই মেয়েটা ঘুষির ইমোজি ক্লিয়ার করলে খুশি হতাম। মুস্তাফিজুর মিরব বলেছে আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। আলহামদুলিল্লাহ। সানজিদা স্বর্ণালী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণালী তুমি কেমন আছো? রাজশাহীর নাম শুনলে আশিক ভাইয়ের ক্লাসের কথা মনে পড়ে। সিরাজগঞ্জ থেকে মনিরুল। মাশাআল্লাহ, সিরাজগঞ্জ মনিরুল খুব ভালো ছেলে। মনিরুল সুন্দর, হ্যাঁ মনিরুল বুঝছি, হ্যাঁ খুব ভালো ছেলে। ও কিন্তু খুব ভালো, মানে ইসলামিক বক্তা। হ্যাঁ খুব ভালো ইসলামিক বক্তা। ও কিন্তু অনেক ভালো ইউটিউবের ভিডিও আছে, আমি মাঝে মাঝে দেখি। ও খুব ভালো কথা বলে। সেজুতি খান অবভিয়াসলি ইংলিশের বেস্ট টিচার আমাদের আশিক ভাইয়া। মাশাআল্লাহ। মাওলানা রুহুল আমিন সিরাজি, বিলাস ভাই নাস্তিকতার বিরুদ্ধে কাজ ছেড়ে দিলেন কেন? ভাই এটা নিয়ে অন্য সময় আলোচনা করব। সুমন আহমেদ, আশিক ভাইয়ার পিকনিকে আমাকে গান করতে দেওয়া হয়েছিল না, ভীষণ মন খারাপ হয়েছিল। তবে আশিক ভাইয়া অসম্ভব ভালো মানুষ। সুমন, নেক্সট পিকনিকে তোমার দাওয়াত থাকলো ভাইয়া। নেক্সট পিকনিকে তুমি সবার আগে গান করবে ইনশাআল্লাহ, অবশ্যই যোগাযোগ রাখবে। দাওয়াত দেয়নি তোমাকে, তো গান গাইতে দিন, আমাকে দাওয়াত দেয়নি। উদ্দীপন কোচিং সেন্টার মোহনগঞ্জ বলতে মনে হয় মোহনগঞ্জ, বাগমারার দিকে, বাগমারা মোহনগঞ্জ। হ্যাঁ। উদ্দীপন কোচিং সেন্টার। রবি বলছিলাম ভাইয়া ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, আশিক ইংলিশ সলিউশন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আশিক ভাই, হ্যাঁ এখন আমাকে বলেন, এই যে স্টুডেন্টরা যে ইংলিশ পড়ছে, ধরেন ফার্স্ট ইয়ারে যারা ঢুকছে,
তো এরা ইংলিশটা কিভাবে পড়বে, ডেইলি কিভাবে পড়বে, মান্থলি কিভাবে পড়বে, ইয়ারলি তারা কিভাবে কমপ্লিট করবে, মানে যারা ফার্স্ট ইয়ার ঢুকছে তাদেরটা বলেন। ইংলিশ আসলে মানে এইভাবে তো ছক কেটে পড়া হয় না। ইংলিশের যেটা করতে হবে এটা কন্টিনিউ প্রসেস। আপনি প্রতিদিন আধা ঘন্টা পড়েন, বাট প্রতিদিন পড়েন। আর যেটা পড়বেন ভাই, সরি, যেটাই পড়বেন না কেন ওইটা ওই নাম্বার পাওয়ার জন্য পড়া যাবে না। একটা 2 লাইন ইংলিশে 2টা লাইন পড়লে, এখন আপনি পড়লেও 2 লাইন পড়লে দেখবেন ওর মধ্যে একটা ওয়ার্ড পাবো যেটা আমার কাছে নতুন, ওটাকে কালেক্ট করতে হবে, ওটাকে রিসিভ করতে হবে। ইংলিশের একটা লাইন যখন পড়বে, বেসিক্যালি আমি যদি মূলত বলি, অনেকে আছে না ইংলিশে বলে না যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না, বলে না আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না। এইটা আসলে জুজুর ভয় ভাই। ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন না, একটা স্টুডেন্ট যখন পড়বে সে যদি ওই সময় সাবজেক্ট আর ভার্বের খেয়াল করে তাহলে তার ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক হয়ে যায়। ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে আমরা টিচাররা ওটাকে ভয় দেখাই, কারণ কি ভয়ের ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা। যাকে যত বড় ভয় দেখাবো সে তত বেশি ইংলিশ পড়তে আসবে। বাট ফ্রি হ্যান্ড রাইটিং কিচ্ছু না, নাথিং। কেউ যদি বলে আমি 10 শিখাবো, ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবো, আমি কোট করে বলতেছি অন লাইভ, কেউ যদি বলে যে আমি তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো, তার মানে বুঝে নিবেন হয় সে গাঁজা খায়, আর নাহলে যাকে ডাকতেছে তাকে গাঁজা খাওয়ার জন্য ডাকতেছে। এক্স্যাক্টলি ফ্রি হ্যান্ড রাইটিং এটা সে। আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং মানে কি ভাই আমাকে বলেন তো? ফ্রি মানে কি? মুক্ত হস্তে শেখা, মুক্ত হস্তে লেখা। একটা মুক্ত হস্তে লেখা শেখায় কিভাবে? তাহলে তো এটা চাঁদাবাজি হয়ে গেল। মুক্ত হস্তে লেখা লিখতে হবে। আমাদের মসজিদের বাইরে লেখা থাকে না মুক্ত হস্তে দান করুন। আমাদের ইংলিশটা কি করতো, হুট করে ক্লাসে আসে বলতো এই একটা পাখি গেল, পাখিটা লেখ। হ্যাঁ, এটাই তো লিখতে হবে ভাই। আপনি লিখেন। এখন যদি বলেন তাহলে আপনাদের কাজ কি? এই যে স্টুডেন্ট লিখবে ওই লেখায় আমি ভুল ধরে ঠিক করে দিব, এটা হচ্ছে আমার কাজ। ফ্রি হ্যান্ড রাইটিং শেখাইতে পারবে না, কেউ শেখাইতে পারবে না। এই যে অনলাইনে যদি 500 জন থাকে, এখন যদি আমাদের 500-1000 জন থাকে, তারা যদি মনে করে আমি ইংলিশে 1 লাইন লিখতে পারি, আমি যদি এখন তাদেরকে বলি তোমরা আমার গার্লফ্রেন্ড সম্পর্কে 1 লাইন লিখে দাও, একজনও লিখতে পারবে না। আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে ওরা কিভাবে লিখবে? তার মানে কি, হোয়াট ডাজ ইট মিন? আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর যত বড় মাস্টারই হন, আপনি লিখতে পারবেন না যতক্ষণ আমার গার্লফ্রেন্ড সম্পর্কে না জানবেন। হ্যাঁ, আর আমাদের স্টুডেন্টরা করে কি, জানা বাদ দিয়ে শিখে বেড়ায়। জানেই তো না, লিখবে কিভাবে? রিয়েলিটি তো এই জায়গাতে ভাই, রিয়েল প্রবলেমটা এই জায়গাতেই। আপনি জানেন না, আপনি লিখতে পারবেন না। তো ইভেন আমি ইংলিশ পড়াই, আমাকে যদি অনলাইনে এখন কেউ বলে ভাই আমার বয়ফ্রেন্ড সম্পর্কে আপনি 1 লাইন লিখে দেন, তাও তো আমি পারবো না। আমি পারবো, বাদ দিয়ে দাও। না পসিবলই না ভাই, পসিবলই না। বিকজ সে জানে না। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে গত 2 বছর আগে একটা টপিক সম্পর্কে লিখতে দিয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির লোগো সম্পর্কে লিখো, লোগো। এখন আমাকে বলেন একটা স্টুডেন্ট, সে বিরাট ইংলিশ মাস্টার, সে লোগো সম্পর্কে কিছু জানে না, সে কি লিখবে? ইটস এ লোগো, ইটস এ বিউটিফুল লোগো। তাকে তুলে আসার মারবে। লোগো সম্পর্কে লিখতে দিয়েছে, হ্যাঁ, ইটস মাই ড্রিম, এসব শুনতে চাইনি তো। তাকে ঢাকা ইউনিভার্সিটির লোগো সম্পর্কে লিখতে দিছে, হোয়াট ডাজ ইট মিন। তার কাছে চাইছে যে এই লোগো আঁকছে কে, এই লোগোর স্থপতি কে, এই লোগোটা এস্টাবলিশ হয়েছে কবে, কত সালে, এই লোগোতে কি কি থিম আছে, যেগুলো আছে তার থিম কি, মোটিভ কি, এই জিনিসগুলো জানতে চাইছে। এখন আপনি যদি না জেনে লিখতে চান তাহলে তো লেখাই হবে সর্বস্ব, নাম্বার হবে না, বা আপনি শিখতে পারলেন না কিছু। তা আমাদের এই যে ইংলিশ কেউ যদি আসলে সে ভালো করতে চায়, তার উচিত প্রতিদিন ইংলিশ কন্টিনিউয়াসলি একটা নিয়মিত টাইম ধরে পড়া, ট্রাই করা, এবং ওখান থেকে সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করা। বিশেষ করে যখন একটা সেন্টেন্স পড়বে, ওই সেন্টেন্স সাবজেক্ট আর ভার্ব, কারণ যখন লেখা পড়ছে তখন তো ওখানে ঠিকই আছে, সবই আছে, সাবজেক্ট আর ভার্বটা সে খালি খেয়াল করবে যে সাবজেক্ট কি, ভার্ব কেন এটা দিল, কি কারণে ওইটা দিল না। এটা যদি একটা স্টুডেন্ট খেয়াল করে, তার ইংলিশে অটোমেটিক ফ্রি হ্যান্ড রাইটিং ঠিক হয়ে যাবে। আপনি ধরেন ব্যাচে পড়াচ্ছেন, তো ব্যাচে যেটা পড়াচ্ছেন বাসায় গিয়ে সেটা তারা কমপ্লিট করছে, পরের দিন এসে পড়া দিচ্ছে, হ্যাঁ। তো এটা তো একটা ধরেন ধারাবাহিক প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস। জি। তো না আপনি এভাবে মানে একটা স্টুডেন্ট মানে ধরেন টিচার নাই ওর, হ্যাঁ, সে কি করবে? মানে তাকে টিচারের কাছে আসা কি বাধ্যতামূলক? সে কিভাবে মেকআপ করবে? না, সে চাইলে নিজে পড়েই অটো কভার করে ফেলতে পারে, কোনো ব্যাপার না। টিচারের কাছে আসা বাধ্যতামূলক। সমস্যা হচ্ছে আমাদের মেন্টালিটি, আমরা নিজে বাড়িতে পড়ি না, এই কারণে আমাদের টিচার লাগে। হ্যাঁ, কেউ স্টুডেন্ট যদি মনে করে যে আমি বাড়িতে বসে নিয়মিত পড়বো, তাহলে তার কোনো টিচার লাগবে না। বিশ্বাস করেন ভাই, কোনো টিচার লাগবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অত ভালো না। এই যে ধরেন আমি আমার স্টুডেন্টকে যদি বলি আগামী শনিবারে তোমাদের একটা পরীক্ষা আছে, তাহলে ওই স্টুডেন্ট শুক্রবার রাত 3টা পর্যন্ত জেগে হলেও পড়ে শুক্রবার পরীক্ষা দিতে আসবে। কিন্তু সে যদি আমার কাছে না পড়ে, তাহলে তার শনিবারের পরীক্ষার ওই পেরেশানিটা নাই, সে পড়বেও না।
বলে ঈদ মোবারক আজকে না কাল। আমরা যেটা স্টুডেন্টদেরকে বলি যে তুমি প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, এক্স্যাক্টলি, কিন্তু ওরা কি করে আগে পরের দিন যে প্রাইভেট গুলো আছে এক্স্যাক্টলি সেটাই পড়ে। এই জন্যই তো প্রাইভেটটা লাগে। হ্যাঁ, না হলে প্রাইভেট লাগতো না তো। প্রাইভেট কেন লাগবে? ওই যে আপনি ইয়াকে চিনেন কিনা ভাই, আমি জানি না, অনেকে হয়তো রাগ করবে, ধানুষকে। ধানুষ আপনার মতো দেখতে, ধানুষ, তামিল নায়ক ধানুষ, খুব বিখ্যাত একজন নায়ক। ধানুষের খুব বিখ্যাত, ভাইয়ের মতো দেখতে না? ধানুষের খুব বিখ্যাত একটা মুভি আছে ভাই, স্যার। স্যার খুব বিখ্যাত মুভি, আমি বহুবার দেখছি। ওটা দেখি আর আমি টিচার থাকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখি আর আমি নিজে মোটিভেটেড হই সবসময়। তো ওই স্যার মুভিতে ধানুষের একটা খুব সুন্দর ডায়লগ আছে, কিন্তু আমি জানি না সায়েন্সের অনেক টিচার হয়তো আজকের পর থেকে ধানুষকে শত্রু ভাববে, বায়োলজির টিচার। ধানুষ ওই মুভিতে সুন্দর করে এক জায়গা ওই পড়াইতে যে ওখানে যে বলছে যে আজকে তোমাদের ফিজিক্স আমি পড়াবো, ম্যাথও আমি পড়াবো, ফিজিক্স ম্যাথ আমি পড়াবো, আর বায়োলজি ওটা পড়ানো লাগে নাকি? সরাসরি বলছে ওটার জন্য আবার টিচার লাগে নাকি? ওটা তুমি নিজে বাড়িতে পড়ো। আমি জাস্ট মজা করে বললাম। আমাদের সময়গুলো খেয়াল করেন, আমাদের কি ছিল, বায়োলজি আমরা পড়তাম না, জি, বাংলাও পড়তাম না, ইংলিশ 1-2 মাস যাইতাম। এক্স্যাক্টলি, আমাদের মানে ট্রেনটা ছিল এরকম যে বায়োলজি নিজে পড়া যায়, বাংলা নিজে পড়া যায়। বাট এখনকার স্টুডেন্টরা এত মানে কি হয়ে গেছে যে সব কিছু তাদের তুলে দেওয়া লাগে। সে তো আবার শুধু পড়ে না, ওই সাবজেক্টই 5 জনের কাছে পড়ে, 5 জনের কাছে পড়ে, একজন কিছু হয় না 5 জনের কাছে হ্যাঁ। পড়ে। আবার ধরেন একটা পরীক্ষা দিলাম ব্যাচে, 2-1 স্টুডেন্ট ভাই এই পরীক্ষাটা সাজেশন না, মানে ব্যাচে পরীক্ষা দিচ্ছে সেটাও তার সাজেশন লাগে। সাজেশন লাগবে, মানে কোথায় সে চিন্তা করবে যে দিক তো কোথা থেকে দেয় এই টপিক থেকে। ওই যে কলেজ থেকে পরীক্ষার আগে বলে এই 3টা প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট পড়ে আসবা, ছেলেপিলে আবার রাতের বেলা আমাকে এসএমএস দেয় দিয়ে বলে কি এই 3টার মধ্যে কোনটা ভেরি ভেরি মানে কয়টা স্টার দেওয়া হয়, কয়টা স্টার দেওয়া যায়। আর আপনার আরেকটা জিনিস একটু ইয়া বলি, সেটা হচ্ছে আমাদের সময়কার আমরা প্রাইভেট কম পড়তাম, এটা যেমন সত্য এটাও কিন্তু সত্য ভাই। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে বই নিয়ে বসতাম। হ্যাঁ, এখনকার ছেলেপেলে তো এটা নাই, প্রাইভেট নাই, পরীক্ষা নাই, দেখ সিনেমা, দেখ মুভি, দেখ ইউটিউবে। আর রিলস হয়ে তো পৃথিবী মানে খুব দ্রুত ধ্বংস, আর অন্যতম কারণ মনে হয় এই রিলসই হবে, অন্য কিছু না। মানে পোলাপাইন যে স্টুডেন্টটা বলে যে আমি ফোন ইউজ করি না, হ্যাঁ, সেও 4 ঘন্টা ফোন ইউজ করে, ও জানেও না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওফ, আরে আল্লাহ, এতগুলা কমেন্ট, বাপরে, আমি তো আজকে পাগল হয়ে যাব। আতিয়া ফেরদৌস, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনি? আশিক ভাই, আপনার কি এনার্জি আছে? আমাদের 1 ঘন্টা লাইভ হয়ে গেছে। 1 ঘন্টা লাইভ হয়ে গেছে? লাইভ অলরেডি আমরা 1 ঘন্টা কথা বলে ফেলেছি। আমাদের এখনো আমরা খুব দ্রুতই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আশিক ভাইয়া, আশিক ভাইয়ার মতো বেস্ট টিচার আমি দেখি নাই, মাশাআল্লাহ। না পড়লে বুঝতাম না এইরকম এত সুন্দরভাবে ইংলিশ শেখা যায়। থ্যাংক ইউ। আসাদ ইসলাম অনেকগুলো লাভ পাঠিয়েছে, অনেকগুলা। বর্ষণ তালুকদার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জীবন ম্যাথ, আমাদের ম্যাথের জীবন ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমাদের জীবন ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম জীবন ভাই, বহুদিন দেখি না গো আপনাকে। জীবন ভাই এখন ফুল টাইম অনলাইনার হয়ে গেছে, দিন দিন নায়ক হয়ে যাচ্ছে শুনলাম, এটা চেহারা সামনে নাকি সুন্দর হয়ে যাচ্ছে, বেটি বড় হয়ে গেছে তো। ভাইয়া, সায়েন্স থেকে আর্টসে এক্সাম দিয়ে ভার্সিটিতে চান্স পাওয়া কেমন টাফ হবে? সোজা হবে, টাফ না, খুবই সোজা। কারণ সায়েন্সের জন্য আর্টসে বা কমার্সে, আর্টসের প্রিপারেশন নিলে সে কিন্তু কমার্সেও দিতে পারে। সায়েন্স আলাদারই একটা সুবিধা আছে যে সায়েন্সের থেকে আর্টসের প্রিপারেশন নিবে সে কমার্সের ইউনিটেও পরীক্ষা দিতে পারবে, বিকজ পরীক্ষা ওই সেম টপিক্সের উপরই হয়, বাংলা, ইংলিশ, জিকে। আর একদম জেনারেল ম্যাথ যে 2-5 মার্কের আছে এটা সবাই পারে, সবাই জেনারেল ম্যাথ, যারা সায়েন্স ইন্টার পাস করেছে সে তো পারে অ্যাটলিস্ট। বাট চান্স পাওয়া সোজা কি কারণে, সেটা হচ্ছে সায়েন্সের সিট থাকে আলাদা, কোটা থাকে। অনেকে মনে করে কি আমি তো সায়েন্সের থেকে আর্টসে পরীক্ষা দিব, যারা আর্টসের স্টুডেন্ট তাদের সাথে আমি পারবো কিভাবে, বাট তারা জানেই না যে তাদের রেজাল্ট কিন্তু আর্টসের সাথে হয়ই না, আলাদা। সায়েন্সের রেজাল্ট সায়েন্সের সাথেই হয়, আর্টসের রেজাল্ট আর্টসের সাথে হয়। তার মানে সে যদিও পরীক্ষা দিচ্ছে আর্টসের ইউনিটে, বাট তার কম্পিটিশন কিন্তু আর্টসের স্টুডেন্ট না, তার কম্পিটিশন তার সাথে সায়েন্সের যারা পরীক্ষা দিচ্ছে তারা। এবং সায়েন্সের পরীক্ষা হয়তো দেয় 1 লাখ ভাই, বাট আর্টসের প্রিপারেশন নেয় তো 1000, অতজন তো প্রিপারেশনই নেয় না। সেক্ষেত্রে চান্স পাওয়াটা সোজা, অনেক বেশি সোজা, এবং অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, অনেক ভালো ভালো টপ ক্লাস সাবজেক্ট আছে। এবং আপনি একটু, আমি এখানেও একটা গোপন তথ্য দিই, আপনি ভার্সিটিতে যতগুলো টিচার আছে আর্টসের এবং কমার্সের, বিবিএ ফ্যাকাল্টির বিশেষ করে, আমি যেহেতু আমি নিজে বিবিএ, আর্টসের আমি হয়তো কম বলতে পারবো, বাট বিবিএ ফ্যাকাল্টির আপনি যদি 100 জন টিচারের সার্ভে করেন, 100 জন টিচারের, ওই 100 জনের মধ্যে 85
85 জন টিচার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা কমার্সে ছিলই না। তো অনেক বড় সুবিধা, অনেক বড় সুবিধা, অনেক বড় সুবিধা। বিকজ আপনি যখনই হায়ার স্টাডিজ যাবেন, আপনি যতই কমার্সের হন, আপনাকে তো পড়তে হবে ওই স্ট্যাটিস্টিক্স, আপনাকে পড়তে হবে হায়ার ম্যাথ, বিজনেস ম্যাথ, সব কিছু ঘুরে ফিরে কিন্তু ওই সায়েন্স রিলেটেড টপিকসগুলাই আসে। এই কারণে সায়েন্সের স্টুডেন্টের রেজাল্ট ভালো হয়, ওদের সিজি অনেক ভালো থাকে। আচ্ছা, এবার একটা পার্সোনাল প্রশ্ন করি। জি। সেটা হলো যে আপনি যে ব্যাচে পড়ান, আপনার যে এত সুনাম, তো নিশ্চয়ই ক্লাসে স্পেশাল কোনো টেকনিক ইউজ করেন। অন্যান্য টিচার থেকে আপনাকে তারা আলাদা করছে কিভাবে? সেই স্পেশালিটিটা কি আপনার ক্লাসের, যে কেন আপনার ব্যাচে এত স্টুডেন্ট হচ্ছে? আচ্ছা, আমার স্পেশালিটি কি ওটা তো স্টুডেন্ট আসলে বলতে পারবে, আমি তো বলতে পারবো না। বাট আমার পড়ানোর যে ধরনটা, আমার ইংলিশ ভাই আমি ক্লাসে পড়াই দিই। ওদের বাড়িতে যে ওই যে বললাম ইংলিশটা ল্যাঙ্গুয়েজ ভাই, ওদের বাড়ি যে আমি পড়তে দিই, আমি কিন্তু বলছি পড়া দিই না, পড়তে দিই। ওরা বাড়িতে যে ওদের নিজেদের জন্য পড়ে, বাট ওদের পড়ানোর জন্য যা যা লাগবে সেটা আমি ক্লাসেই পড়াই দিই। বিকজ ইংলিশ ক্লাসে একবার পড়লে হয়ে যায়, এটা 50 বার পড়ার কিছু নাই তো। আমি যখন একটা জিনিস পড়াই, আমি যখন টেক্সট বুকই পড়াই, ধরেন টেক্সট বুক পড়াই, আমি আমার একটা স্টুডেন্টকে একদম পড়াই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, বাট আমি পড়াশোনা করাই অ্যাডমিশন কেন্দ্রিক। একটা টেক্সট বুক পড়াইতে পড়াইতে যে ওয়ার্ড আসে আমি ওটা বলে দিই, এটা ঢাকা ইউনিভার্সিটি অমুক সালে এসছে, তাহলে এটা যদি এইবার আসে এর পরের ওয়ার্ডটা তোমার বার আসবে, তুমি ওটা ভালো করে দেখো। তখন স্টুডেন্ট ওইটা নিয়ে গুরুত্ব দেয় আর কি। এবং আমার স্টুডেন্টদের মূল কথা, আমি আপনার গতবার হিউজ পরিমাণে স্টুডেন্ট ঢাবিতে 361 জন, না টোটাল ঢাবিতে চান্স পাইছে 37 জন, বাট টোটাল চান্স পাওয়া 361 জন। এই বছরই তো, এই বছরই, জি জি, লাস্ট ইয়ারে। এবং আলহামদুলিল্লাহ আমার একটা রেকর্ড করেছে, শুধু রাজশাহী ইউনিভার্সিটি ল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি, এখানে কোনো সন্দেহ নাই। যেখানে একটা কলেজ থেকেও 10-15 জন চান্স পায় না, সেখানে আমার একটা ব্যাচ থেকে 16 জন চান্স পাইছে, এক ব্যাচ থেকে। এটা আমার জন্য একটা গর্ব আর কি, এটা আমার গর্ব। ভাই আর একটু কমেন্ট নেই, শেষ করে দেব, ভাইকে বহুক্ষণ থেকে আটকায় রেখেছি। আজকে অনেকগুলো কমেন্ট পড়া হবে না, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, এত কমেন্ট জমে গেছে। তো আমরা 2-1টা কমেন্ট নিব শুধু। আপনারা যারা লাইভ দিয়েছেন, সবাইকে ধীরা, অমিত, বর্ষণ তালুকদার, আমার এবার স্টুডেন্ট বর্ষণ চান্স পাইছে, আমার এবারকার স্টুডেন্ট বর্ষণ তালুকদার। বর্ষণ বলছে ভাই কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছি ভাইজান। ময়মিনুর রকি, অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে। শামীম আহমেদ, বিলাস ভাই আপনাকে ধন্যবাদ আশিক ভাইয়ের কাছে ভর্তি করানোর জন্য। আরে থ্যাংক ইউ সো মাচ। আহসান তালুকদার, আশিক ভাই বেস্ট। আশিক ভাই, বিলাস ভাই ভালোবাসা অবিরাম, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। শাহাদাত সিপাতের ভাই, দুই ভাই, দুইজনই আমাদের স্টুডেন্ট, দুইজনই পাবলিকিয়ান, দুইজনই টপ ক্লাস, টপ লেভেলে আছে, এবং দুইজনই আই হোপ রহনপুরে ওরা খুব একটা বিপ্লব আনার চেষ্টা করতেছে। ওদের জন্য দোয়া, তোমরা রহনপুরে বিপ্লব ঘটাও, সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, তোমাদের এটার জন্য শুভকামনা। সিয়াম এন্ড সিফাত এগিয়ে যাও ইনশাল্লাহ। আমাদের লেকচার পাবলিকেশনের আব্দুর রাজ্জাক ভাই, আপনাকে অনেক শুভকামনা আমাদের লাইভে আসার জন্য। আব্দুর রাজ্জাক ভাই কিন্তু অনেক ফ্রেন্ডলি মানুষ, অনেক ফ্রেন্ডলি। না, রাজ্জাক ভাইয়ের সাথে আজকে সন্ধ্যাতে দেখা হলো, ওনাদের নতুন একটা প্রশ্ন ব্যাংক বেরোইছে, বেশ ভালো, বেশ গুছানো, খুব সুন্দর করে। আমি যদিও খুব বেশি দেখার সময় পাইনি, বাট যতটুকু দেখছি আমার কাছে প্রশ্ন ব্যাংকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে আর কি। বেশ সুন্দর করে গুছাইছে, হ্যাঁ বেশ সুন্দর করে গুছাইছে। আচ্ছা আশিক ভাই, আমরা কমেন্ট আর নিতে পারছি না, খুবই দুঃখিত, ভাইকে আমরা অনেকক্ষণ থেকে আটকায় রেখেছি। তো এখন শেষের দিকে একটা প্রশ্ন, যে আপনি তো ধরেন অফলাইনে দীর্ঘদিন থেকে পড়াচ্ছেন, আমরা অনলাইনে আপনাকে সারা দেশে চাই, এটা নিয়ে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান আসলে আমার নিজেরও তো একটা ইউটিউবে চ্যানেল আছে, আমি চেষ্টা করছি ওখানে প্লেলিস্ট আকারে বেশ কিছু জিনিস, লার্ন উইথ আশিক, লার্ন উইথ আশিক, আমি চেষ্টা করছি ওখানে প্লেলিস্ট আকারে দেওয়ার। বাট অনলাইনে আসার সম্ভাবনা আছে, খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই অনলাইনে চলে আসবো। তবে অফলাইনে আমি বেশি প্রিফার করি আর কি, আমার মনে হয় অফলাইনে পড়াশোনা অনলাইনে থেকে অনেক বেশি হয়, বেটার অপশন অনলাইনে হয়। মানে অনলাইনটাকে না আমাদের হিসেবে নেওয়া দরকার, যে পড়ছে কোনো জায়গায় আটকাইলাম, ঝট করে দেখে নিলাম, এক্স্যাক্টলি এইটা হতে পারে। অনলাইনে দেখে নিলাম, কোনো একটা কনফিউশন তৈরি হলো, সেটা নিয়ে 2-5 জনের 2-5-10 জনের আমি
কনসেপ্ট নিলাম, এবার আমার নিজের একটা কনসেপ্ট তৈরি আপনি করলাম। খেয়াল করে দেখেন যে আগের থেকে এখন অনলাইনে এত ভালো ভালো টিচারের ক্লাস পাচ্ছি, একই সাবজেক্টে এত টিচারের ক্লাস পাচ্ছি, আবার এক টিচার আরেক টিচারের ভুল ধরছে, মানে স্টুডেন্টের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে, আমি কি শিখছি। একদম ভাই, এই একটা কথা বলি, আমেরিকান একটা রিসার্চ দিছে কিছুদিন আগে, লাইভে ইয়াতে আমাদের ন্যাশনাল টিভিতেও কিন্তু দেখাইছে। হ্যাঁ, অনলাইনে বেশিক্ষণ থাকার কারণে, একদম টপ ক্লাস রিসার্চ এটা, অনলাইনে বেশিক্ষণ থাকার কারণে বর্তমান পৃথিবীতে মানুষজনের ব্রেন ক্ষয় হচ্ছে খুব দ্রুত, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। এবং স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার এক নাম্বার যে কারণটা দেখা যায়, এক নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে অনলাইন। ধরেন একটা স্টুডেন্ট এখনকার টিচারদের ক্লাসগুলো তো ধরেন মানে টিচাররাও বাধ্য হয়ে দেয়, কারণ পোলাপেন তো পড়ে না, কিছু করার নাই, কিছু করার নাই, কিছু করার নাই দিচ্ছে। এখন একটা ছেলে ধরেন আমি নিজে 8 ঘন্টার একটা ক্লাস দিয়েছি, এখন যে ছেলে 8 ঘন্টা ফোনের দিক তাকায় থাকবে তার কি হালটা হবে? তো হবে, তাদের একটা রশ্মি তো যাচ্ছে, এটা তো ক্ষতি করবে, এটা তো ক্ষতি করবেই, মানে সে অতক্ষণ থাকবে। আবার ডাইভারজেন্স তো আছে, ডাইভারশন যেগুলো এই দেখা যায়, এই নোটিফিকেশন ওই নোটিফিকেশন, মানে ফেসবুক আপনি খেয়াল করেন, ফোন যতবার হাতে নেন, যে উদ্দেশ্যে হাতে নেন, ওই কাজ থেকে বাকি সব কাজই হয়, সত্য কথা, সব সময়। এক্স্যাক্টলি। তো যাই হোক, আরেকটা লাস্ট কোশ্চেন ভাইয়ের কাছে, সেটা হলো যে মানে অনেক স্টুডেন্ট ইন্টার পাস করে দেশের বাইরে যাওয়ার একটা প্ল্যান করে, আবার অনেকে দেশে থাকার প্ল্যান করে, আবার অনেকে ইন্টারে পড়ছে ভাবে যে আমি স্পোকেনটা শিখে নিই। মানে যারা দেশে থাকবে তাদের স্পোকেনটা কতটুকু ইম্পর্টেন্ট, মানে এই মুহূর্তে শিখে? ইংলিশ স্পোকেন সর্বক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা যদি আপনি মুসি হন তাও ইম্পর্টেন্ট, যদি মুসি হয় কেউ তার জন্য ইম্পর্টেন্ট। কেন? বিকজ সে যদি ইংলিশ জানে তার কাছে বিদেশি কাস্টমার বেশি আসবে, টাকার থেকে ডলার দিবে বেশি। সো ইংলিশ স্পোকেনের গুরুত্বের আসলে সীমা নাই, অসীম, এটা লিমিটলেস। বাট ইংলিশ স্পোকেনটা যে কেউ যে কোনো কারণে তার জন্য শিখতে পারে। ইভেন কেউ যদি মনে করে আমি জব করব না, আমি কোনো ব্যবসা করব না, আমার কেন ইংলিশ স্পোকেন লাগবে? কোনো কিছুর জন্য যদি না লাগে, সন্তানের জন্য লাগবে। বিকজ আপনি যখন আপনার সন্তান হবে, আপনি আপনার স্বপ্নের সাথে যখন 2-4টা ইংলিশে কথা বলবে, তখন আপনার সন্তান মোটিভেটেড হবে যে আমার মা ইংলিশে কথা বলছে, আমি ইংলিশে বলি। সো এটা আপগ্রেডেড ওয়ার্ল্ডে আমাদের ইংলিশ জানার কোনো বিকল্প নাই ভাই। ইংলিশ স্পোকেনের গুরুত্ব, এটা আসলে কেউ যদি বলে যে আমি ভাষায় প্রকাশ করব, এটা ভুল, ইটস নট পসিবল, এটা লিমিটলেস। স্পোকেনের গুরুত্ব ভাষায় প্রকাশ করা সম্ভব। যে কোনো স্টুডেন্টকে যে কোনো সময়, এটা একদম যে কোনো সময়, সে যে কোনো সময় যে কোনো লেভেল থেকে ইংলিশ প্র্যাকটিস করতে পারে। স্পোকেনের জন্য তো আসলে ওই কোচিং করার যাওয়ার দরকার নাই, এটাও কিন্তু একটা ভুয়া জিনিস, এটা ভুয়া জিনিস। হ্যাঁ, বলে কি যে কোচিং এ না গেলে ধরেন প্র্যাকটিস হচ্ছে ভাই, আমি এই আবার বারবার বলছি, আমি না এই অনলাইনে আসি নাই ভয়তে, না জানি কতজন আমাকে কতভাবে বাস দিবে। এই যে স্পোকেন ইংলিশের জন্য অনেক কোচিং পড়ায় না, আমাকে বলে যে আমি তোমাকে কারোর নাম নিয়েন না, আমি কারোর নাম নেই, আমি তো কখনোই নাম নিইনি। অনেকে বলে না আমি প্রোনাউন্সিয়েশন শিখাবো, তোমাকে অমুক অ্যাকসেন্ট শিখাবো, হ্যান ত্যান, একদম ভুয়া কথা ভাই। আমি এত ভালো জানি না, আমি সবাইকে সরি বলে নিচ্ছি আগে যারা ইংলিশ পড়ান বা স্পোকেন করান, আমি এত ডিটেলসে জানি না। বাট আমি নিজে যতটুকু দেশ বিদেশ ঘুরেছি, আমরাও তো ঘুরেছি বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় গেছি, অস্ট্রেলিয়ানদের সাথে অনেক ঘুরেছি, অস্ট্রেলিয়ানদের সাথে তো 10-12 দিন থেকেছি। চাইনিজদের তো কথা বলবোই না, ওরা ইংলিশ পারেই না, ওদের কেউ ইংলিশ পারে না, হ্যাঁ ইংলিশ পারে না। ব্রিটিশদের সাথে আমি অনেকদিন থাকছি, অনেকদিন দেখছি। তুই সব কিছু মিলে আমার যেটা মনে হয়েছে ভাই, এই যে ইংলিশের প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট, এগুলো ভুয়া। ভাষা প্রোনাউন্সিয়েশন তো আমাদের দেশে দেখেন না, জেলা ভিত্তিক আলাদা, কেউ বলে সমস্যা, কেউ বলে সমস্যা। এক্স্যাক্টলি, আমরা মাতৃভাষা যেটা সেটারই ঠিক উচ্চারণ জানি না আমরা ইংলিশে। তারপরে মজার ব্যাপার শোনেন, একটা ছেলে সে পড়তে যাবে আমেরিকায়, সেই ইংলিশের প্রোনাউন্সিয়েশন শেখে ব্রিটিশ। এটা মজার ব্যাপার দেখেন, একজন যাবে ব্রিটিশ, সে শিখে আমেরিকান। মানে কি একটা দুঃখজনক। মানে আমাদের অনেক স্টুডেন্টরা আছে, ওরা এটাই হয়তো ঠিক করে জানে না, মানে আমাদের ইউকে বলতে যেটা বোঝায়, যেটা ইংলিশের জন্মস্থান, তীর্থ আর কি, যুক্তরাজ্য, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, এই 4 দেশের প্রধান 4 শহরের ইংলিশও কিন্তু আলাদা আলাদা। ওটাই তো বললাম, তো যেন আমার নাম রাকিবুল, আমার এলাকার লোক ডাকে আকিবুল, ঠিক আছে? মানে গ্রামে বয়স্ক যতজন আছে, আমাকে কেউ রাকিবুল বলে না। হয় না ভাই, হয় না, ভাষার এগুলো হয় না। ভাষা কি? ভাষা আসলে ভাব প্রকাশের মাধ্যম। আপনি যার সাথে কথা বলছেন, আপনি ভুল বলেন না ঠিক বলেন, সে আপনার ভাবটা বুঝতে পারলেই হলো। চাইলে সেটা আপনি ভাষা ছাড়া ইশারাতেও বুঝাইতে পারেন। এটার জন্য ওইটা শেখাই লাগে, ওই যে বলেন না ঠোঁট উপরে দিয়ে এমন করে বাধাই দিয়ে বলো, এগুলো একদম ভুয়া, এ কিচ্ছু না ভাই, একদম বিশ্বাস করেন, টোটাল ভুয়া। ইভেন যে বলে
যে শিখাই ও নিজেও জানে না, ও যখন বলছে তখন ও ঠোঁট উপরে লাগে কিনা। আপনি খেয়াল ভিডিওটা জুম করে দেখবেন, ও নিজেই বলছে ঠোঁট উপরে লাগাও, কিন্তু ও যখন বলে তখন ঠোঁট উপরে যায় না। একটা মানে জোকস করে ফেলেছে ব্যাপারগুলোটাকে। আপনাকে অনেক ধন্যবাদ। একটা স্টুডেন্ট একটা অনুরোধ করেছে, হাতির বাচ্চার গল্প কি যেন আপনি বলেন। আচ্ছা, আমি এই গল্পটা বলি। আমি আমার সকল স্টুডেন্টকেই আসলে এই গল্পটা বলি। আমার হাতির বাচ্চার গল্পটা হচ্ছে আমার পড়ানোর থিম। আমার লাইফে আমি যতগুলো স্টুডেন্ট পড়েছি আজ পর্যন্ত তাদের প্রত্যেকের প্রথম ক্লাসে আমি এই গল্পটা বলি। গল্পটা হচ্ছে এইটা যে একটা বনে দুইটা পশু আছে, একটা হচ্ছে হাতি। এই গল্পটা শুনলে কিন্তু ইংলিশ পড়বে কিভাবে সেই বিষয়টাও ক্লিয়ার হবে। একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে কুকুর। দুই বান্ধবী, অ্যাকচুয়ালি দুইজনই মহিলা, একটা হাতি নিয়ে একটা কুত্তি। আচ্ছা। দুই মহিলা দুই বান্ধবী একসাথে থাকে, ঘুরে, একসাথেই থাকে সবসময় দুই পজিটিভলি। তা লাকিলি এই দুই বান্ধবী একসাথে প্রেগনেন্ট হয়েছে, দুইজনেরই বাচ্চা হবে। তা প্রেগনেন্ট হওয়ার 6 মাস পরে কুকুরের একসাথে 6টা বাচ্চা হয়েছে, কিন্তু হাতিনির একটা বাচ্চা হয়নি। তার আরও 6 মাস পরে ওই কুত্তির আবার 6টা বাচ্চা হয়েছে। আবার না, প্রেগনেন্ট হয়েছে তো হয়েছেই, আবার 6টা বাচ্চা হয়েছে, কিন্তু হাতিনির তখনও একটা বাচ্চাও হয়নি। তার আরও 6 মাস পরে কুত্তি আবার প্রেগনেন্ট, আবার 6টা বাচ্চা হয়েছে, কিন্তু হাতিনির তখনও একটা বাচ্চা হয়নি। বেসিক্যালি হাতিনির প্রেগনেন্সি পিরিয়ড 18 মাস। তা 18 মাসে কুত্তির বাচ্চা হয়েছে 18টা, আর হাতিনির একটা বাচ্চা হয়নি। তখন ওই কুত্তি বান্ধবী হাতিনির কাছে গেছে, যে বলছে, আচ্ছা বান্ধবী, তুই কি আসলে প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট আর ভং ধরেছিস? তা বলছে, কেন? তো হচ্ছে, না শালি, গত 18 মাসে আমি 18টা বাচ্চা দিলাম, আর তুই একটা বাচ্চা দিতে পারলি না। তখন হাতিনি উত্তর দিচ্ছে, হাতিনি বলছে, বান্ধবী, তোর পেট থেকে যেটা বেরোয়েছে ওটা কুকুরের বাচ্চা, পাপ্পি। ও যখন তোর পেট থেকে নিচে পড়েছে তখন মাটি আলাদা কিছু একটা টের পাইনি। প্রতিদিন তোর পটি যেভাবে পড়ে ওইভাবে তোর বাচ্চা পড়েছে, কুকুরের বাচ্চা, পাপ্পি। ও যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তখন ছোট ছোট ন্যাংটা ন্যাংটা ছেলে পেলে ওকে থেকে ঢেল মারে আর ঘে ঘে করে খেদা দেয়, কুকুরের বাচ্চা, পাপ্পি। ও যখন রাস্তা ক্রস করে তখন ছোট ছোট গাড়ি এসে ওকে চাপা মেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে চলে যায়, কুকুরের বাচ্চা, পাপ্পি। বাট বান্ধবী, আমার পেটে যেটা বড় হচ্ছে ওটা যেদিন আমার পেট থেকে মাটিতে পড়বে ওই দিন মাটি টের পাবে কিছু একটা পড়লো। ও যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে তখন ছোট ছোট বাচ্চা কাচ্চা তো বহুত পরের কথা, বড় বড় বডি বিল্ডার ওর আশপাশে আসা সাহস পাবে না। ও যখন রাস্তা ক্রস করবে তখন বড় বড় ট্রাক চাপা দেওয়া তো বহুত পরের কথা, হর্ন দেওয়ার আগে ভাববে কাকে দিচ্ছি। তা বান্ধবী, আমার পেটে যেটা বড় হচ্ছে ওইটা একটু সময় নিয়ে বেরোবে বান্ধবী, বাট যখন বেরোবে হাতির বাচ্চা হাতিই বেরোবে, কুকুরের বাচ্চা পাপ্পি না। তা আমি আমার এই গল্পটা আমার স্টুডেন্টদেরকে বলি যে ইংলিশ তোমরা যখন পড়বা, ইটস এ ল্যাঙ্গুয়েজ, টেক ইউর টাইম, সময় নিয়ে পড়ো। আর যখন এইটা থেকে পড়ে বেরোবা তখন যেন হাতির বাচ্চা হাতিই বেরোয়, কুকুরের বাচ্চা পাপ্পি না। অনেক কিছু শিখলাম আজকে, আমরা অনেক কিছু জানলাম। ধন্যবাদ। আজকে লাইভে অনেকজন ছিল, এই মুহূর্তে 50 জন আছে, আমাদের ভিউ কয়েক হাজার পার হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ। তো ধন্যবাদ উপস্থিত সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী বুধবারে রাত 10:30টায়। এরকমই আরও কোনো স্পেশাল গেস্ট হয়তো বা আমরা নিয়ে আসবো, আর যদি কাউকে না পাই আমি একাই আপনাদের সামনে আসবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।